কেউ হন না আমার আপনি। আর আপনাকে আমি কেন দেখতে যাব? শুধু কি আপনি আমার জামাই? আমি আপনার বউ না? এতক্ষণ পড়াশোনা করছিলাম, একবার কি দেখতে গিয়েছেন কি করছি আমি রুমে? যদি আপনি আমার কাছে না আসেন তাহলে আমিও আপনার কাছে আসবো না। ছাড়েন হাত আমার। যেদিন পুরো অধিকার নিয়ে ধরতে পারবেন সেদিন ধরবেন। 2 দিনের জন্য ধরে আবার ছেড়ে দেওয়ার জন্য ধরতে হবে না আপনাকে। হিয়ার কথাগুলো অভিমানী হলেও ছিল সত্যি। রিদান কি কোনো দায়িত্ব পালন করে ওদের রিলেশনে? তাহলে হিয়া কেন একা করতে যাবে? হিয়া হাত ছাড়িয়ে নিয়ে চলে যায়। রিদানের কাছে হিয়ার এই ব্যবহার অদ্ভুত লাগলো। আগে রিদান এর কথাই হিয়ার মন গলেছিল, তাহলে আজকে হলো না কেন? রিদান সেইভাবে দাঁড়িয়ে রয়েছে। হিয়া তানিয়ার রুমে চলে যায়। তানিয়া তার বরের সাথে কথা বলছে। পিকু ঘরে নেই। হিয়া গিয়ে দরজার সামনে দাঁড়ায়। তানিয়ার কথা বলা শেষ হয়ে যায়। হিয়ার রুমে যায় না, কারণ কারো প্রাইভেসি নষ্ট করা হিয়ার পছন্দ না, তাই রুমের বাইরে অপেক্ষা করে। তানিয়া ফোন রেখে দেখে হিয়া বাইরে দাঁড়িয়ে রয়েছে। তানিয়া বলে, আরে হিয়া, তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে এসে বসো, যাও। হিয়া রুমে ঢুকে যায়। তানিয়ার কাছে গিয়ে বসে, তবে পিকুকে আশেপাশে দেখতে না পেয়ে জিজ্ঞেস করে, তানিয়া আপি, পিকু কোথায়? ওকে দেখতে পারছি না যে কোথাও। কোথায় গেছে ও? ওহ, পিকু তো একটু বাইরে খেলতে গিয়েছে। আসলে এখন বিকাল, তাই অন্য বাসায় বাচ্চাদের সাথে দেখতে গেছে। এক্ষুনি চলে আসবে। কোনো দরকার পিকুকে দিয়ে? না, তেমন দরকার নেই। আসলে বিকেলে ঘরে বসে বসে না বোর হচ্ছি, তাই তোমার সাথে আড্ডা দিতে আসলাম। আচ্ছা, ফোনে কার সাথে কথা বলছিলে? ওহ, সেটা পিকুর বাবা, আকাশ। আসলে ও বিদেশে বিজনেসের কাজে থাকে। আমার আর পিকু সেখানে নিয়ে যেতে চায়, কিন্তু বাবা যেতে দেন না, বাসায় লোক নেই বলে। এখন ওর কাজ শেষ হয়েছে, তাই দেশে ফিরবে কালকে, সেটা বলেছিলাম। ও, তাহলে তো খুব ভালো হবে। এমনি আকাশ ভাইয়ের সাথে কখনো দেখা হয়নি, তবে জুলেখা খালার কাছে শুনেছি উনি অনেক ভালো মানুষ। তাই কালকে আসলে দেখা হবে, কথা হবে, আশা করি ভালোই লাগবে। হিয়া তানিয়ার সাথে কথা বলে নিচের রুমে চলে আসে। রিদানের রুমের দিকে আর সে যায় না। তবে হিয়া নিজের রুমে এসেছে সেটা রিদান বুঝতে পারে, কারণ ওর নুপুরের শব্দে হিয়ার নুপুরের শব্দে রিদান বুঝতে পেরেছে। তবে রিদান হিয়ার রুমে যায় না, নিজের রুমে বসে থাকে। হিয়া নিজের রুমে আসে, মাগরিবের আজান দিয়ে দিছে, তাই নামাজ পড়ে নেয় আর পরে পড়াশোনা করে। কোচিং বন্ধ হওয়ার আগে অনেক পড়াশোনা দিয়েছে, কিন্তু মামার বাড়িতে থাকার ফলে হিয়ার তা পড়তে পারে নাই। কিন্তু কোচিং শেষ হলে নিশ্চয়ই পড়া ধরবে, তাই হিয়া পড়তে বসে। অনেক পড়া জমি রয়েছে। রিদান নিজের ঘরে কাজ শেষ করে ঘরের দিকে তাকিয়ে দেখে, তারপর একটু বাইরে যায়। পুরুষ মানুষের ঘরে বেশি সময় বসে থাকতে ভালো লাগে না, তাই বাইরে যায়। জাহিদ গ্রাম থেকে চলে এসেছে, আর ওর বাড়ি বেশি দূরে না, তাই ওরা একসাথেই আড্ডা দেয়। হিয়া পড়াশোনা শেষ করতে করতে অনেক রাত হয়, কিন্তু ঘুম আসে না। রিদান বাড়ি ফিরে আসে রাতে, কিন্তু নিজের রুমে যাওয়ার আগে হিয়ার রুমের দিকে উকি দিয়ে দেখে বাতি জ্বলছে ঘরে। রিদান মনে মনে ভাবে, কি হলো হিয়া, এখনো ঘুমিয়ে পড়ো নাই কেন? বিকালের ঘটনা নিয়ে মন খারাপ করেছে, দেখি একবার গিয়ে কি হয়েছে। হিয়া পড়াশোনা করতে করতে বইয়ের মধ্যে ঘুমিয়ে পড়ে, কিন্তু দরজা খোলা ছিল, বন্ধ করতে মনে নাই। রিদান ঘরে এসে দেখে হিয়ার টেবিলে ঘুমিয়ে পড়েছে। সেটা দেখে সে হিয়ার কাছে সে মাথায় হাত রেখে বলে, হিয়া বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়েন, এখানে কেন ঘুমাচ্ছেন? কিন্তু রিদানের কোনো কথা হিয়ার কান অবধি পৌঁছতে পারে নাই, কারণ হিয়া বেশ ভালোই ঘুম দিয়েছে। কোনো উপায় না পেয়ে হিয়াকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। যদি ওঠানোর সময় একটু নড়ে উঠেছে, তবু রিদান খুব সাবধানে করে নিয়েছে। হিয়াকে শুইয়ে দিয়ে রিদান উঠে পড়তে যাবে, তখন হিয়া ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে রিদানকে, আর হাত ধরে নিচের কাছে নিয়ে আসে, আর পিট পিট করে তাকিয়ে বলে, কোথায় যাচ্ছেন? একটু ঘুমোতে দিন। আপনাকে জড়িয়ে না ধরলে ভালো করে ঘুম আসে না। এখন যদি চলে যান তাহলে কিন্তু আর কোনোদিনও কথা বলবো না। রিদান আর যায় না। বিছানায় শুয়ে হিয়াকে জড়িয়ে ধরে নিচের বুকের মধ্যে রাখে, আর ওর মুখের দিকে তাকিয়ে দেখে। রিদান কপালে একটা চুমু দেয়, আর কালে হিয়ার চোখে ঘুম, তবু বিড়বিড় করে যেন কি বলছে। রিদান সেটা শোনার চেষ্টা করে। সরি, এখন খুব ঘুম পেয়েছে তাই পারলাম না, তবে জেগে গেলে দিব। সরি জামাই। হিয়ার কথা শুনে রিদান হাসে। মেয়েটা সবসময় বাচ্চামি করে। হেসে উঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। কিন্তু প্রায় 12টার সময় রিদানের ঘুম হালকা হয়। ও ভালো করে তাকিয়ে দেখে হিয়ার দিকে। হিয়া এখনো ঘুমিয়ে রয়েছে।
রিদান নিচের রুমে চলে যাওয়ার জন্য হিয়াকে পাশের বালিশে শুইয়ে দেয়। এরপর খুব ধীরে ধীরে রুম থেকে বের হয়ে যায়। কিন্তু রিদানের সামনে রাইহান চৌধুরী, মূলত উনি এত রাতে পানি খেতে রুম থেকে বের হয়েছেন। রিদানকে হিয়ার রুম থেকে বের হতে দেখে জিজ্ঞেস করে, তুমি এত রাতে হিয়া রুমে কি করছো? বউয়ের দরকার হয়। মানে? ছি ছি, এসব কথা কি? অবশ্যই তুমি কি করে বুঝতে পারবে? আমি বুঝতে পারবো না মানে? আর বউয়ের দরকার রাতে হয় মানে? বেয়াদব। রিদান নিচের রুমে চলে যায়। সেখানে গিয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু হিয়াকে ছাড়া সত্যি রিদানের ঘুম আসে না। কেন সে রুম থেকে চলে আসলো এটা নিয়ে ওর এখন অনুতপ্ত ফিল হচ্ছে। রায়হান চৌধুরী ছেলের কথা শুনে নিচের রুমে চলে যায়। ভাগ্যিস এখানে তার নাতেটা নাই, না হলে সেটার এরকম টোটকাটা কথা সহ্য করতে হতো। সকাল হয়ে গেছে। রোদের আলোর এক ঝিলিক রিয়ার চোখে পড়তেই ঘুম ভেঙে যায় ওর। একটু একটু করে ঘুম ভাঙে। হিয়া পাশে তাকিয়ে রিদানকে খুঁজতে থাকে, কিন্তু কেউ নাই। হিয়া দেখে সে একটা বালিশ জড়িয়ে ঘুমিয়ে রয়েছে। তাই ভাবে হয়তো সে কালকে স্বপ্ন দেখেছে রিদান তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে রয়েছে। রিদান কেন ওকে জড়িয়ে ধরে ঘুমোতে যাবে? সে তো হিয়ার কাছে আসতে চায় না, নিচের রুমে হিয়াকে নিয়ে যেতে চায় না। হিয়া উঠে পড়ে, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। এরপর পড়াশোনা করে নিচে নামে। জুলেখা খালার শরীর সুস্থ হয়েছে মোটামুটি ভাবে, কিন্তু তাকে কয়েকদিন ছুটি দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। তাই রান্না হিয়াকেই করতে হবে। সকালের খাবার বানাতে নিচে নামে। সকালে খাবার বানানোর জন্য রান্না করতে থাকে, আর অন্য চুলায় পানি গরম দেয় চা বানাতে হবে। হিয়া রান্না করতে থাকে। এর মধ্যে পিকু আসে ওর কাছে। সে কোনোদিন হিয়াকে রান্না করতে দেখে নাই, তাই জিজ্ঞেস করে, আচ্ছা নতুন মামি, তুমি রান্না করতে পারো? হিয়া পিকুর কথা শুনে হাসে। পিকুকে বাড়ি ফিরে আসার পর দেখে নাই, সে টর্চের সামনে দেখেছে। তাই হিয়া বলে, হুম, রান্না করতে পারি, সব রান্না করি। তোমার কি কিছু লাগবে পিকু? না, আমার কিছু লাগবে না, তবে স্কুলে যাব, তাই মনে হয় টিফিন লাগবে। তুমি চিন্তা করো না, বানিয়ে দিব তোমাকে মজার টিফিন। হিয়া আর পিকু কথা বলতে থাকে। তবে হিয়ার চা বানানো শেষ। রায়হান চৌধুরী নিচে এসে চা খেয়েছে। হিয়া রিদানের জন্য কফি বানায়, কিন্তু তাকে দিতে যাবে কে? হিয়া তো যাবে না। কেন যাবে? উনি তো হিয়াকে নিচে রুমে যেতে বারণ করেছে। তাই হিয়া পিকুকে বলে, পিকু, তুমি তোমার মামার জন্য কফি নিয়ে যাও। আসলে আমি এখন রান্না করছি তো, তাই যেতে পারবো না। তুমি একটু দিয়ে আসবে। ঠিক আছে মামি, দাও। এমনি মামার ঘরে আমি যেতাম, তাই কফি নিয়ে গেলে কোনো সমস্যা হবে না। হিয়া পিকুকে কফি দিয়ে দেয়। তবে গরম কফি যদি পিকু ফেলে দেয়, তাই যতক্ষণ পিকু সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে ততক্ষণ দেখতে থাকে। কিন্তু পিকু খুব সাবধানে কফি নিয়ে উপরে উঠে যায়। তাই হিয়া আবার রান্নার কাজে মনোযোগ দেয়। পিকু রিদানের রুমে যায়। দেখে রিদান একটু বসে ফোন চালাতে থাকে। পিকু বলে, মামা, এই না তোমার কফি, নতুন মামি দিয়েছে। পিকুর কথা শুনে রিদান ফোন থেকে মাথা তুলে পিকুকে দেখে। তারপর ওর হাত থেকে কফি নেয়। কিন্তু কফি দিতে পিকু আসলো কেন? হিয়া নিজে আসতে পারলো না? সেদিন জুলেখা খালা যখন রান্না করছিল তখন হিয়া ওকে কফি দিতে আসে। তাহলে আজকে কি সমস্যা হয়েছে হিয়ার? রিদান বলে, আচ্ছা পিকু, তুই কফি দিতে এলি কিন্তু তোর মামি আসলো না কেন? মামি রান্নাঘরে কাজ করছে, নাস্তা বানাতে হবে সবার জন্য, তাই আসে নাই, আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। রিদান আর পিকু বেশ অনেক সময় কথা বলল। পরে পিকু চলে গেল। ওকে স্কুল যেতে হবে, আর রিদানকে অফিস যেতে হবে। অনেকদিন পর অফিস খোলা হয়েছে, তাই বেশ কাজ থাকবে। রিদান রেডি হয়ে যায়, খাবার খেতে নিচে নামে। হিয়া রান্না শেষ করে টেবিলে খাবার দেয়। রায়হান চৌধুরী একটু পরে খাবার খাবে। পিকুর টিফিন রেডি করে দেয়। পরে তানিয়া ওকে নিয়ে স্কুল যায়। রিদান নিচে নামে, টেবিলে বসে। হিয়া রিদানকে দেখে টেবিল থেকে রান্নাঘরে ঢুকে পড়ে, আর বিভিন্ন জিনিস গোছাতে থাকে। রিদানের সব খাবার টেবিলে রাখা। রিদান নিয়ে খেতে থাকে। তবে হিয়া ওর সাথে কথা বলতে চায় না, সেটা বেশ ভালো করেই বুঝতে পারছে। সকাল থেকে একবারও ওর সামনে আসে নাই, আর রান্নাঘরে এমন কোনো কাজ নাই, তবু সেখানে রয়েছে। রিদান বলে, হিয়া পানি দেন। হিয়া দেখে টেবিলে পানি দেয়নি। তাড়াতাড়ি করতে গিয়ে ভুল হয়ে গেছে, কিন্তু এখন রিদানের কাছে তাকে যেতেই হবে। হিয়া পানির জগ নিয়ে রিদানের কাছে যায় আর দেয়। রিদান হিয়ার দিকে তাকিয়ে বলে, খাবার খেয়েছেন আপনি হিয়া? না, খিদে পাইনি, পরে খাবো, আপনি খান। হিয়া কথাটা বলেই রান্নাঘরে চলে যায়। রিদান খাবার শেষ করে আর আর চোখে হিয়ার দিকে তাকিয়ে থাকে।
কি হলো বিষয়টা? কালকে রিতান হিয়ার রুমে যায়, ওকে জড়িয়ে ধরে ঘুমায়। তারপরে এত রাগ কেন? হিয়ার কি হয়েছে? রিতান এসব ভাবনা নিয়ে খাবার শেষ করে হাত ধুতে রান্নাঘরে যায়। হিয়ার কাজ করতে থাকে। রিতান হঠাৎ করে পেছন থেকে হিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। হিয়া প্রথমে একটু অবাক হলেও এই টাচটা ওর পরিচিত। এই গায়ের পারফিউমের ঘ্রাণ হিয়াকে মাতাল করার জন্য যথেষ্ট। কিন্তু হিয়া কিছুতেই বলবে না। হিয়া বলে, কি করছেন? বাড়িতে মানুষ আছে, ছাড়ুন। ছাড়ার জন্য নিশ্চয়ই ধরি নাই। আচ্ছা কি হয়েছে, কথা বলছো না কেন আমার সাথে সকাল থেকে? কাল রাতে জড়িয়ে ধরে ঘুমাতে বলেছি, কাল রাতে জড়িয়ে ধরে ঘুমাতে বললেন, ঘুমিয়েছি, তাও এত রাগ কেন জানতে পারি? রিদানের কথা শুনে হিয়া অবাক হয়ে তাকায়। কালকে রাতে হিয়া ঘরে রিদান সত্যিই গিয়েছিল? মানে রিদান ওকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে, সেটা সত্যিই স্বপ্ন না? তাহলে সকালে উঠে কোথায় চলে গিয়েছে? হিয়ার চেয়ে আগে রিদান তো ঘুম থেকে ওঠে না। হিয়া বলে, আপনি কালকে রাতে আমার রুমে এসেছিলেন, মানে আমি স্বপ্ন দেখিনি। আপনি ছিলেন, আমায় জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন। হুম, কি করব, একটা মাত্র বউকে ছেড়ে কি ঘুম আসে? এত সুন্দর করে কালকে বললো, আমি তো বারণ করতে পারিনি। সরি, সকালে তোমার ঘুম ভেঙে যাওয়ার আগে চলে আসতে হলো। হিয়ার সব অভিমান চলে গেল। আর জান পাখি কথাটা শুনে আরো অভিমান চলে যায়। লোকটার মধ্যে জানি কি একটা আছে, হিয়াকে যেটা খুব টানে। হিয়া পেছনে ফিরে রিদানের গলা জড়িয়ে ধরে আর বলে, ও, আমার জামাইটা কত কিউট, পুরো কিউটের ডিব্বা। আমি তো মনে করেছি আপনি আসেননি, তাই রাগ করেছি। এখন সব রাগ শেষ। সত্যি শেষ তাহলে? এখন অফিসে যায় না, নাহলে চাকরি যাবে, তখন খাবো কি শুনি? আমার শ্বশুরের অনেক টাকা আছে, টেনশন করবেন না। আর একটা কথা মনে রাখবেন, আমি আপনার শূন্য পকেটে পাশে থাকতে রাজি আছি, কোনো সমস্যা নেই আমার। আমি জানি সেটা। আচ্ছা চলুন না, ঘুরতে যাই কোথাও। আজকে না, অনেক কাজ আছে, কালকে যাব। পূজার পর অফিস খুলছে, তাই কাজ প্রচুর। কালকে রেডি হয়ে থাকবেন, যাব। ওকে, ডান। আচ্ছা, রাতে অপেক্ষা করবেন আমার জন্য, সুন্দর করে বুকে জড়িয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে তো। হিয়া আর রিদান আরো কথা বলে। রিদানের অফিসের সময় হয়ে যায়, তাই চলে যেতে হয়। হিয়া কিছু কথা বলে রান্না শেষ করে উপরে যায় পড়াশোনা করতে। রায়হান চৌধুরী নিচে এসে খাবার খেয়ে চলে যায়। হিয়া নিচের ঘরে গিয়ে পড়তে থাকে। তবে দুপুরের খাবার রান্না করতে হবে, তাই নিচে এসে রান্না করতে থাকে। রায়হান চৌধুরী সিঁড়ির উপর থেকে হিয়াকে দেখছে। মেয়েটা একদম পাক্কা রাঁধুনি হয়ে উঠেছে। বিষয়টা তার খুব ভালো লাগছে। রিদানের পছন্দ খারাপ না, সেটা আগে থেকে জানে, তবে এখন পুরো বিশ্বাস হলো। ইয়া রান্না করা শেষ করে টেবিলে খাবার সাজিয়ে রেখে দিয়েছে। তারপর নিচের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে যায়। নতুন একটা জামা পরে কোচিং এর জন্য রেডি হয়ে যায়। বাড়ির বাইরে গিয়ে দেখে সেখানে গাড়ি দাঁড় করানো রয়েছে। বুঝতে পারে রিদান সব করেছে, কিন্তু রিদান নিচে এসে হিয়াকে নিয়ে গেলে বেশি ভালো হতো। একটু সময় কাটাতে পারতো একসাথে। হিয়া গাড়িতে উঠে বসে। ড্রাইভার গাড়ি ছাড়ে। অনিল আজকে কোচিং এ এসেছে, আর তার একটা কাজ পেছনে বসে ঘুমিয়ে থাকা। সে সেটাই করছে। হিয়া গাড়ি থেকে নেমে যায়, কোচিং সেন্টারে যায়। তবে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে মনে হয়, কোচিং এখনো শুরু হয় নাই। হিয়া গিয়ে পেছনে বসে পড়ে। অনিন্দের দিকে তাকিয়ে দেখে সে ঘুমিয়ে রয়েছে। হিয়ার পেছনে বসতে ভালো লাগে, কারণ পেছনে একটা জানলা আছে, সেটা দিয়ে সুন্দর বাতাস আসে। তাই কোচিং এ অনেক ধরনের ব্যাচ রয়েছে, অনেক বড় রয়েছে, তারা সিনিয়রের মতো চলে। সেখানে একজনের নাম হলো রানা। রানা হলো তাদের নেতা। তাই পুজোর পর অন্যান্য ক্লাসে এসেছে ঘুরতে। তবে হিয়াদের ক্লাসে এসে দেখে একটা নতুন মেয়ে এসেছে, সেটা হলো হিয়া। রানা ভালো করে দেখতে থাকে। মেয়েটা বেশ সুন্দরী, চেহারা ভালো। রানা বলে, হঠাৎ কাউকে তার নাম জিজ্ঞেস করতে দেখে অবাক হয়, তবে ভদ্রতার জন্য বলে, হিয়া আমার নাম। এখানে নতুন এসেছো? হুম। শোনো, আজকে কোচিং শেষে আমার সাথে দেখা করবে। আর একটা কাজ করো, আমি যেহেতু তোমার সিনিয়র, তাই একটা কথা শোনো, আমাকে একটা কিস করো তো। হিয়ার কথাটা শুনে চোখ বড় বড় করে ফেলল। কি বলছে এই লোকটা? কিস করবো মানে? হিয়া বলে, এসব কি বলছেন আপনি? ছি ছি, আপনি, আমি আপনাকে কিস করতে পারবো না, সরি। রানা ওকে জোর করতে থাকে কিস করার জন্য। হিয়ার হাত ধরে টানাটানি করতে থাকে। ঠিক তখন অনিল রানার হাত ধরে ফেলে, আর হিয়ার হাত ছুটিয়ে দেয় আর বলে, ও তোকে কিস করতে চায় না, রানা, তাই এসব করা বাদ দেয়। ও আমাকে কিস করবে কি করবে না সেটা ওর আর আমার বিষয়, তোর কি? অনিল কিছু বলতে যাবে, তখন ক্লাসে স্যার চলে আসে। তাই রানা বাধ্য হয়ে চলে যায়। অনি আবার সিটে বসে চোখ বন্ধ করে রাখে, কিন্তু হিয়া ওর দিকে তাকিয়ে থাকে।
কি অদ্ভুত ছেলেটা, সবসময় ঘুমিয়ে থাকে, তবে হিয়ার বিপদ হলে ওর পাশে থাকে। সেই দিন কলম দিল, বাইকে করে পৌঁছে দিল, আজকে বাঁচালো। তাহলে কি অনিলা তো খারাপ না? হিয়া ভাবনার মাঝে স্যার পড়াশোনা শুরু করে দিল, তাই হিয়া সেখানে মনোযোগ দিল। রিদান অফিসে রয়েছে। অফিসে আজকে অনেক কাজ, বেশ অনেকদিন বন্ধ ছিল, তবে হিয়ার কথা সে ভুলে যায়নি। ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে বুঝতে পারে হিয়া এখন কোচিংয়ে রয়েছে, নালে ওকে ফোন করতো, কিন্তু পারবে না। রিদানের খাবার খাওয়ার সময় হয়ে গেছে, তাই সে সবার সাথে খেতে যায় বাইরে। হিয়া তার কোচিং শেষ করে গাড়িতে উঠে বসে। অনেক বাইক নিয়ে নিজের বাড়িতে চলে যায়। হিয়ার বাড়ি ফিরতে বিকেল হয়ে যায়। সে বেশ টায়ার্ড, তাই ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। কখন যে ঘুমিয়ে যায় বুঝতে পারে না। রিদান কাজ শেষ করতে করতে বিকেল হয়ে যায়। সে বাড়ি পৌঁছে দেখে হিয়ার রুমের দরজা খোলা। বুঝতে পারে হিয়া এসেছে। রিদান হিয়ার রুমে যায়, গিয়ে দেখে সে সুন্দর করে ঘুমিয়ে রয়েছে। রিদান বিছানায় বসে পড়ে, তারপর সুন্দর করে হিয়াকে দেখতে থাকে। হিয়ার ঘুমন্ত মুখে যেন একটা সুন্দর গোধূলির আলো আসছে, তাকে আরো অপরূপা লাগছে দেখতে। রিদান হিয়ার কপালে থাকা চুলগুলো সুন্দর করে সরিয়ে দেয়, তারপর ওর কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলে। ভালোবাসি হিয়া, আই লাভ ইউ। কিন্তু রিদানের কথা হিয়া শুনতে পায় না। সে এখন গভীর ঘুমে মগ্ন রয়েছে। রিদান একটু ঝুঁকে হিয়ার মুখে চুমু দিল, পরে নাকে কানে সমস্ত মুখে। হিয়া ঘুমের মধ্যে একটু নড়ে চড়ে উঠল। রিদান হেসে নিজের রুমে চলে আসে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসে যায়। তারও একটু রেস্ট নেওয়া দরকার, সারাদিন অনেক কাজ করেছে। রিদান ঘুমিয়ে পড়ে, তবে তার হিয়ার সেই ঘুমন্ত মুখের কথা মনে পড়ে। ইচ্ছে করে তাকে আরো গভীরভাবে শুয়ে দিতে, কিন্তু সেটা করতে পারবে না রিদান। এক মিষ্টি মায়াবী মুখের স্বপ্ন নিয়ে একজন রাজকুমার ঘুমিয়ে পড়ে। হিয়া বিকেলে ঘুম থেকে উঠে পড়ে, নামাজ পড়ে রিদানের ঘরের দিকে যায়। লোকটা এখনো ঘুমিয়ে রয়েছে। হিয়া গিয়ে দরজা খুলে ভেতরে যায়। হিয়ার দরজা খোলার শব্দ শুনে রিদান ঘুম থেকে উঠে পড়ে। হিয়া বলে। অফিস থেকে কখন আসলেন আপনি? রিদান ঘুম ঘুম চোখে হিয়াকে দেখে। মেয়েটা ঘুমিয়ে থাকলেও কি সুন্দর লাগে, জেগে থাকলেও লাগে। হিয়ার মধ্যে অদ্ভুত একটা মায়া আছে, সেটা রিদান বুঝতে পারে। রিদান বলে। একটু আগে এসেছি, তখন ঘুমিয়েছিলেন আপনি। হিয়ার দরজায় একটু মিশিয়ে দিয়ে রিদানের পাশে গিয়ে বসে। ওর এলোমেলো চুলের মধ্যে নিজের হাত রেখে যত্ন সহকারে হাত বুলিয়ে দেয়। রিদান এসে হিয়ার কোলে মাথা রাখে আর বলে। হঠাৎ আমার বউয়ের এত ভালোবাসা আসলো কোত্থেকে শুনি? আপনার বউয়ের সবসময় আপনার উপর ভালোবাসা ছিল, কিন্তু আপনার ছিল না, বুঝতে পারলেন? রিদান একটু দেরি হলেও বুঝতে পারে হিয়াকে সে অনেক ভালোবাসে, তাই এখন হিয়ার থেকে দূরে থাকতে ভালো লাগে না। রিদান নিচের মাথার ওপর থেকে হিয়ার হাত সরিয়ে নিয়ে আসে, তারপর হাতে কয়েকটা চুমু খায় আর বলে। এভাবে সারা জীবন আমাকে ভালোবাসবেন, কখনো ছেড়ে যাবেন না আমাকে। না, কখনো যাবে না, প্রমিস। রিদান একটু উঠে ওয়াশরুমে যায়। হিয়া নিচ থেকে ওর জন্য কফি নিয়ে আসে। রিদান কফিতে চুমুক দিতে থাকে আর পাশে থাকা হিয়াকে নিজের কাছে নিয়ে এসে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে। হিয়া সুন্দর করে অনুভব করে রিদানকে। লোকটাকে সে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, বড্ড বেশি। বিকেল গড়িয়ে রাত হলো। তারপর আবার সকাল হলো। হিয়া ঘুম থেকে উঠে পড়াশোনা করে রান্না করতে যায়, তবে আজকে বাড়িতে একজন নতুন মানুষের আগমন হলে হিয়া তাকে চিনতে পারে না। দরজা খুলে এক অপরিচিত মানুষকে দেখে জিজ্ঞেস করলো। আপনি কে? কাকে চাই? আমার নাম আবির, আমি পিকুর বাবা, এইবারের জামাই। তখন হিয়ার মনে পড়লো তানিয়া ওকে বলেছে আজকে ওর স্বামী আসবে বিদেশ থেকে। সেটা হিয়া ভুলে গিয়েছিল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তানিয়ার জামাই। হিয়া সেটা বুঝতে পারে না। হিয়া তাই বলে। আসলে আমি বুঝতে পারিনি আপনি পিকুর বাবা হন। সরি। আসুন না, বাড়ির ভেতর আসুন। আবিরকে দেখে রায়হান চৌধুরী উপর থেকে নেমে আসলো। তারপর আবির গিয়ে সালাম করলো তাকে। রায়হান চৌধুরী বলে, থাক বাবা থাক, আর সালাম করতে হবে না। তুমি যে আসবে সেটা তানিয়া আমাকে বলে নাই, তাহলে এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দিতাম। আসলে বাবা, মনে হয় তানিয়ে ভুলে গেছে, আর আমার গাড়ি ছিল দেশে, সেটা দিয়ে এসেছি। আচ্ছা, রিদম কোথায়? ওকে দেখছি না। রিদানের কথা জিজ্ঞেস করতে করতে রিদান নিচে নেমে আসে। আসলে ঘুম থেকে উঠে কফির জন্য নিচে আসে, তবে অপরিচিত কোনো এক পুরুষের গলা শুনতে পায়। পরে ভালো করে খেয়াল করে দেখে এটা আবির। রিদান হাসি মুখে নিচে নামে আর বলে। কি ব্যাপার দুলা ভাই, বাড়িতে এসে বউকে না খুঁজে শালাকে কেন খোঁজা হচ্ছে? কি করব, বউকে তো বাড়িতে ঢোকার পর থেকে দেখি নাই, আর শালাকে দরকার।
কারণ শালা বিয়ে করে ফেললো, কিন্তু আমাকে দাওয়াত দিল না কেন? আরে টেনশন করবেন না দুলা ভাই, মাত্র একটা বিয়ে করছি, আরো 3টা করা বাকি। টেনশন করবেন না, পরের বিয়েতে দাওয়াত পাবেন। হিয়া রিদান আর আবিরের কথা শুনছে, মনে হচ্ছে বেশ ভালো রিলেশন দুইজনের মধ্যে। না হলে রিদান এত সহজে কারোর সাথে এভাবে হেসে হেসে কথা বলে না। হিয়া কি আবিরের জন্য খাবারের আয়োজন করে, পরে খাবার একজন কাজের মহিলাকে দিয়ে উপরে পাঠিয়ে দেয়। রিদান রান্নাঘরে যায়, তবে কফির জন্য। হিয়াকে না বলে নিজে কফি বানানোর জন্য চুলায় পানি বসাতে যায়। তখনই হিয়া চলে আসে। হিয়া বলে, আপনি রান্নাঘরে কোনো কিছু কি দরকার? আর চুলোয় কেন আপনি? আসলে আমার সকালে ঘুম থেকে উঠে কফির দরকার হয়, সেটা তো আপনি জানেন, তাই কফি তৈরি করছি। সেটা আমি জানি, কিন্তু হঠাৎ করে আবির চলে আসার কারণে তাকে খাবার দিতে ভুলে গিয়েছি। এক্ষুনি বানিয়ে দিচ্ছি। থাক, আপনি সকাল থেকে অনেক কাজ করেছেন, আর কোনো কাজ করতে হবে না, আমি নিজেই বানিয়ে নিতে পারবো। কফি বানানো কত সহজ, আমি পারবো। হুম, খুব সহজ, কিন্তু যদি হাত পুড়ে যায় তখন কেমন হবে? আপনি যান, আমি কফি বানিয়ে পাঠিয়ে দিব। আর আপনার জন্য কোনো কাজ করতে কষ্ট হয় না আমার, বরং ভালোই লাগে, কারণ আপনি তো আমার। হিয়ার শেষের কথার মধ্যে একটু লজ্জা মিশ্রিত ছিল। রিদান কথাটা শুনে ওর কাছে আসে আর পেছন থেকে জড়িয়ে ধরে বলে, ও তাই? আমি আপনার, তাহলে বউটা তো আমার, তাই বউকে সাহায্য করা আমার কর্তব্য। হিয়া হেসে কাজ করতে থাকে। তবে রিদানের জড়িয়ে ধরা আরো শক্ত হয়। শুধু কি জড়িয়ে ধরে রেখেছে, চুলগুলো সরিয়ে দিচ্ছে, ঘাড়ে কিস করছে, গালে করছে। রিদানের জন্য হিয়া ঠিক করে কফি বানাতে পারছে না। আর রান্নাঘর একদম নিচে, তাই সিঁড়ি বেয়ে উপর থেকে কেউ নামলে দেখে ফেলবে। হিয়া বলে, কি করছেন আপনি? ছাড়ুন আমার, কফি ভালো করে বানাতে দিন। পরে কফি খারাপ হয়ে গেলে তো আমার কিন্তু কোনো দোষ নেই। খারাপ হোক কফি, কারণ কফির চেয়ে আপনি আরো বেশি মিষ্টি। আমার বউ হলে চলবে। বাড়ি কেউ দেখে ফেলে কি ভাববে বলুন তো? ছাড়ুন। মনে করবে যে স্বামী স্ত্রী সুন্দর মুহূর্তে কাটাতে বিজি, তাই কেউ বিরক্ত করবে না। এখন কথা না বলে শুধু অনুভব করুন আমাকে। হিয়ার কোনো কথা রিদানের কানে যায় না। রিদান নিজের কাজ করতে থাকে। হিয়া কেমন করে জড়িয়ে ধরে রেখেছে, মনে হচ্ছে একটু হাতের বাঁধন আগলা হলেই হিয়া পালিয়ে যাবে। হিয়া রিদানের এই বিরক্তির মধ্যে কফি বানানো শেষ করে। কি করবে, না করলে এই লোক শুনবে না। পরে নিজেকে ছুটিয়ে নিয়ে কফি হাতে দেয় আর বলে, এই নিন আপনার কফি। রেডি এখন যান, এখন রেডি হয়ে অফিসে যেতে হবে তো। রেডি হয়ে আসেন, আমি খাবার দিব। না, এখন রেডি হতে ইচ্ছে করছে না, একটু থাকতে দেন আমাকে, পরে অফিস যাব। একদম না, যান এখন রেডি হতে। যান বলছি, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসেন, অনেক বেলা হয়ে গেছে, খাবার খেতে হবে। আমার খাবার খেতে হবে না, আমার শুধু আপনাকে চাই, আপনি পাশে থাকুন। রিদানকে অনেক কষ্ট করে ওপরে পাঠিয়ে দিল হিয়া। লোকটা আসলে একটা পাগল। হিয়া নিজের কাজ শেষ করে টেবিলে সব খাবার রাখে। রিদান ফ্রেশ হয়ে নিচে আসে। হিয়া খাবার বেড়ে দেয়। রিদান চুপচাপ খেয়ে নেয়। পরে অফিসের জন্য বাইরে হয়ে যায়। আজকে বেশি কাজ নাই অফিসে, তবে জমিনের কিছু কাগজ দেখতে যেতে হবে। সরকারের পক্ষ থেকে একটা স্কুল তৈরির জন্য বিল পাস হয়েছে, সেটার ফাইনাল জমিনের কাজ চেক করতে হবে। কালকে থেকে কাজ শুরু হবে। হিয়া উপরে উঠে যায়। তানিয়ার রুমে যায়। আবির আর পিকু রয়েছে সেখানে। হিয়া গিয়ে দেখে আবির পিকুয়ের জন্য খেলনা এনেছে। পিকু সেটা দিয়ে খেলছে। হিয়া দরজায় নক করে বলে, আসতে পারি? তানিয়া এতক্ষণ ঘরের কাজ করছিল। হিয়াকে দেখে নিজের কাজ বন্ধ করে হাসি মুখে তাকিয়ে বলে, আরে হিয়া, রুমে আসো। এর জন্য আবার অনুমতি নিতে হয় নাকি? হিয়া রুমে চলে যায়। দেখে আবির রাস্তা গেছে। আসলে দুপুরে কি রান্না করবে সেটাই জিজ্ঞেস করতে এসেছে হিয়া। আবির এবারের জামাই, এতদিন পর ফিরেছে, তাই ওর পছন্দ অনুসারে রান্না করতে হবে। কিন্তু হিয়া আবিরের কি পছন্দ সেটা জানে না, তাই তানিয়ার থেকে জিজ্ঞেস করতে এসেছেন। হিয়া বলে, আসলে আবির ভাই এতদিন পরেই এসেছে বিদেশ থেকে, তাই দুপুরে কি রান্না করব বুঝতে পারছি না। আসলে আবির ভাই কি পছন্দ করে সেটা তো আমি জানি না। আবির হিয়ার কথা শুনে হাসে। মেয়েটা সত্যিই ভালো, কি সুন্দর রান্নার কথা জিজ্ঞেস করেছে। আগে এই বাড়িতে আসার পরে নিজের শাশুড়ির কথা মনে পড়তো। শাশুড়ি থাকলে তার যত্ন করত ভালো করে, কিন্তু কাজের লোক কি আর নিজের মানুষের মতো খেয়াল রাখে সবসময়? আবির বলে, যাক, এতদিন পর তাহলে শাশুড়ি না থাকার অভাব পূরণ হলো। এই বাড়িতে কেউ আমাকে যত্ন সহকারে রান্না করে খাওয়ানোর কথা বলছে, খুব ভালো। আবিরের সাথে কথা বলে হিয়ার বেশ ভালো লাগে। পিকুর মতো কথা বলে, ফান করে। পিকু কার কাছ থেকে এরকম পাকা পাকা কথা শিখেছে হিয়া এখন বুঝতে পারে।
তবে আবিরের পছন্দ জেনে নেয়, সেই অনুযায়ী রান্না করতে হবে তাকে। তবে মাত্র সকালের রান্না শেষ করেছে, দুপুর হতে বেশি অনেক বেলা রয়েছে, তাই পড়তে বসতে হবে তাকে। হিয়া পড়তে বসে যায়, তবে পড়াশোনা শেষ করে রান্না করে যায়। যেহেতু তাকে কোচিং যেতে হবে, তাই তাড়াতাড়ি রান্না বসিয়ে দেয়। আজকে সব আবিরের পছন্দ অনুযায়ী রান্না করবে। বাড়ির জামাই বলে কথা, এতদিন পর এসেছে, তাই অনেক পদ রান্না করেছে হিয়া। টেবিলে সাজিয়ে রাখে সব খাবার। তানিয়া ঘর থেকে নিচে আসে। ও মনে করেছে হিয়া একা একা রান্না করবে, তাই সাহায্য করতে এসেছে। হিয়া এই বাড়িতে আসার পর থেকে সে রান্না করে। তানিয়ার ওকে সাহায্য করা উচিত, তাই তানিয়া নিচে নামে। কিন্তু টেবিলে অনেক ধরনের খাবার সাজিয়ে রাখা দেখে বুঝতে পারে হিয়া রান্না শেষ করে ফেলেছে। হিয়ার কাজের প্রতি ভালোবাসা দেখে তানিয়া বেশ খুশি হয়। মেয়েটা সত্যিই অনেক ভালো। তানিয়া রান্নাঘরে যায়। হিয়া স্যালাড কাটতে থাকে। হিয়া তানিয়াকে দেখে বলে, তানিয়া আপি, তুমি নিচে আসলে যে? তোমার কি কিছু দরকার ছিল? আমাকে ডাকতে পারতে, আমি উপরে গিয়ে দিয়ে আসতাম। আমার কোনো জিনিসের দরকার নেই, সারাদিন তো ঘরে থাকি। তুমি রান্না করে সবাইকে খাওয়াও। আজকে তাই তোমাকে সাহায্য করতে এসেছি, কিন্তু সব রান্না শেষ করে ফেললে তুমি। আর কোনো সাহায্য করতে হবে না আমাকে, এটুকু করতে পারবো আমি। আর আবির ভাই এতদিন পর বিদেশ থেকে এসেছে, তার জন্য ভালো কিছু রান্না করা দরকার। তুমি আবির ভাইকে ডেকে নিয়ে এসো, খাবার রেডি। আবির একটু পরে খাবে, মাত্র আজান দিল। তোমাকে টেনশন করতে হবে না। আসলে একটু তাড়াতাড়ি রান্না করে ফেলেছি তো, আমাকে আবার কোচিংয়ে যেতে হবে। তাহলে খাবার এখানে রাখা আছে, তুমি আবির ভাই আর বাবাকে বেড়ে দিও। আমি বরং রুমে গিয়ে রেডি হয়ে নিই, সময় হয়ে গেছে প্রায়। আচ্ছা যাও। হিয়া গিয়ে ওপরে উঠে যায়। নামাজ পড়ে রেডি হয়ে নিচে এসে বাইরে যায়। তারপর গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে থাকে আর অল্প সময়ের মধ্যে কোচিংয়ে পৌঁছে যায়। হিয়া গাড়ি থেকে নেমে পড়ে। হিয়া গিয়ে পেছনে বসে পড়ে। যদিও সামনে জায়গা ছিল, তবুও পেছনে বসলে এখন ভালো লাগে। অনিল আজকেও চোখ বন্ধ করে রয়েছে। হিয়া বসে আর চোখে অনেকে দেখে। কি অদ্ভুত মানুষ, একটা লোক এত সময় কি করে? রেদান অফিসের কাজে একটু বিজি ছিল, কিন্তু সব কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। হিয়াও কোচিং শেষ করে বাড়ি ফিরে আসে। বিছানায় শরীর ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। রিদান অফিস থেকে ফিরে সোজা হিয়ার রুমে যায়। কেন যেন এখন আর নিজের রুমে একলা থাকতে ভালো লাগে না। মেয়েটা কি অদ্ভুত জাদু করেছে ওকে, সবসময় ওর পাশে থাকতে ইচ্ছে করে রিদানের। রিদান দেখে হিয়া ঘুমিয়ে রয়েছে, পাশে গিয়ে শুয়ে পড়ে। হিয়া ঘুমের মধ্যে কারো বুকের কাঁপন শুনতে পায়, যদিও তার ঘুম এত গভীর হয় নাই। হিয়া পিট করে চোখ খুলে রিদানকে জড়িয়ে ধরে থাকতে দেখে অবাক, লোকটা কখন আসলো? তবে রিদান হিয়াকে এমন করে জড়িয়ে ধরেছে, মনে হচ্ছে ছেড়ে দিলে এখনই পালিয়ে যাবে। এই কথাটা ভেবে হিয়ার মুখে হাসি ফুটে ওঠে। তবে রিদান অফিসের কাপড় না খুলে ঘুমিয়ে রয়েছে। এটা দেখে হিয়া রিদানকে একটু ডাক দেয়। এই যে শুনুন, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসেনি, এভাবে কেউ ঘুমায় নাকি? হিয়ার ডাক শুনে রিদান একটু একটু করে চোখ খুলে তাকায়। রিদান বলে, কি হয়েছে, এভাবে ডাকছেন কেন? অফিস থেকে এসে এইভাবে ঘুমিয়ে পড়লেন, কোনো ড্রেসও চেঞ্জ করলেন না। যার আগে ফ্রেশ হয়ে আসুন, তারপর ঘুমাবেন। আমি অনেক টায়ার্ড, একটু ঘুমাতে দেন, পরে উঠে ফ্রেশ হবে। কিন্তু কোনো কিন্তু নাই, এখন ঘুমান, না হলে কিন্তু আমি জেগে গেলে সমস্যা। কমপক্ষে 100 বার গুনে গুনে চুমু খাবো, সেটা যদি চান তাহলে উঠে পড়তে পারি। ঠিক আছে, ঘুমান আপনি। এই না হলে আমার জান পাখি, তবে জেগে গেলে উপকার বেশি হতো। সমস্যা নেই, পরে সব উসুল করব, এখন একদম চুপ করে বুকের মধ্যে থাকেন। হিয়াও রিদানের বুকে ঘুমিয়ে পড়ে। এটা তার জন্য বরাদ্দ করা সবচেয়ে সুখের জায়গা। প্রায় রাত হয়ে গেছে। রিদান ঘুম থেকে উঠে দেখে হিয়া ঘুম থেকে উঠে পড়েছে, তাই সেও উঠে পড়ে। হিয়া তখন ওয়াশরুম থেকে বের হয়ে আসে। রিদানকে বলে, আপনি উঠেছেন? তাহলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে যান। রিদান রুমে না গিয়ে হিয়ার কাছে যায়। ওর কোমর জড়িয়ে ধরে নিচের কাছে নিয়ে আসে। হিয়া চোখ বড় বড় করে তাকায় ওর দিকে। রিদান কোনো কথা বলে না, নিজের সাথে মিশিয়ে হিয়াকে কিস করতে থাকে। হিয়া চোখ বন্ধ করেই রিদানের ছোঁয়া অনুভব করছে। ঠিক তখন ঘরে আবির ঢুকে পড়ে। ওদের দুইজনকে দেখে বলে, আবিরের কণ্ঠ শুনে রিদান হিয়াকে ছেড়ে দেয়। হিয়া বেশ লজ্জা পায় আবিরকে দেখে, কিন্তু রিদানের মুখে লজ্জার কোনো ছাপ নাই। সে আরো বলে ওঠে, কি দুলা ভাই, এত সুন্দর বউটাকে আদর করছিলাম, কিন্তু তুমি এসে সব নষ্ট করে দিলে। আর কয়েকটা চুমু খেতে দিতে বউকে দরজায় নক করে আসবে তো।
রিদানের কথা শুনে হিয়া চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। ছি, কি অসভ্যের মতো কথা বলছে লোকটা। হিয়ার ইচ্ছে করছে রিদানের মুখ বন্ধ করতে, মুখে একদম লাগাম নেই লোকটার। আবির রিদানের কথা শুনে হেসে বলে, আরে শালাবাবু, কি করবো বলো, ভুল হয়ে গেছে। তবে তুমি যে আমার বউ থেকে আমার তো দূরে রাখো, তখন কত কষ্ট হয় বুঝতে পারো। তুমি তো তবু তোমার বউকে চুমু খেতে পারলে, আমি তো সেটাও পারি না। আরে দুলাভাই, টেনশন করো না, এখন ফিরে এসেছে, সো কোনো সমস্যা নেই। তুমি বললে আবার তোমাদের ফুলসজ্জার আয়োজন করে দিব। আচ্ছা, সেটা তোমাকে করতে হবে না, আমি সব করব। শোনো শালাবাবু, অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই এখান থেকে একটু দূরে যেতে পাহাড় রয়েছে, সেখানে ঘুরতে যাব ভেবেছি। তুমি আর হিয়া আমাদের সাথে যাবে। কিন্তু আমার কোচিংয়ে আছে, আবির ভাই কি করে যাব? আরে কালকে তো শুক্রবার, সো সমস্যা নাই, তাহলে রেডি হয়ে থেকো কালকে। শালাবাবু সরি তোমার চুমু খাওয়ার সমস্যা করার জন্য, এখন ইচ্ছে মতো করো যা করার। হিয়ার দুইজনের কথা শুনে কান গরম হয়ে যায়। সত্যি কি জুটিয়ে দে, এবারে সবার মাথা খারাপ। হিয়াকে চিন্তা করতে দেখে রিদান বলে, সো চলো আবার চুমু খাওয়া শুরু করি। অসভ্য পুরুষ, যান ফ্রেশ হতে যান, মুখে কিচ্ছু আটকায় না আপনার। সকাল হয়ে গেছে। রিদান আর হিয়া আজকে বেড়াতে যাবে পাহাড়ে, তবে কোন পাহাড়ে যাবে সেটা রিদান জানে না। সবকিছু আবির ঠিক করেছে। রিদানের এইসব বিষয় নিয়ে মাথা ব্যথা নাই, আরও করতেও চায় না। হিয়া রেডি হয়েছে, তবে আজকে শাড়ি পরে, অনেকদিন ধরে কোনো শাড়ি পরে বাইরে হয়নি, তাই ও পরে। সকালের রান্নার কাজে তারিয়া ওকে সাহায্য করেছে, তাই খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে রান্নাটা। রিদান রেডি হয়ে হিয়ার রুমে আসে। হিয়া তখন আয়নায় নিজের চুল ঠিক করতে বিজি রয়েছে। রিদান নিজের রুমে এসে হিয়াকে দেখে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। কি সুন্দর মায়াবী বউ! একদমই কত সুন্দর হলে তাকে এত সুন্দর লাগতে পারে। তবে ভালোবাসলে মানুষের সবকিছুই ভালো লাগে। রিদান ফোন দিয়ে ওর ছবি তুলতে থাকে। কি সুন্দর লাগছে হিয়াকে। হিয়া হঠাৎ করে ছবি তোলার শব্দ পেয়ে পেছনে ফিরে তাকায়, দেখে রিদান দরজার সাথে হেলান দিয়ে ছবি তুলছে। হিয়া রিদানকে দেখে ওর মুখে একটা মিষ্টি হাসি দিয়ে দেখে রিদানকেও আজকে বেশ সুন্দর লাগছে। ওরা একে অপরের ম্যাচিং কালারের কাপড় পরেছেন, লাল। হিয়া রিদানকে জিজ্ঞেস করেছিল কে পরবে, তখন রিদান বলেছে সে তার বউকে লাল শাড়িতে দেখতে চায়। হিয়া রিদানের কাছে গিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলে, এভাবে তাকিয়ে কি দেখছেন আমায়? রিদান হেসে ফোন পকেটে ভরে হিয়াকে নিচের কাছে নিয়ে এসে ওর কবর ধরে দাঁড়িয়ে থাকে, আর অন্য হাত দিয়ে চুলগুলো সুন্দর করে কানের পেছনে কুঁচি দিয়ে পড়ে। কি করবো, এভাবে তাকিয়ে না থেকে আমার বউটাকে এত সুন্দর লাগছে যে চোখ সরাতে পারছি না। জানতাম না তো আমার আমার বউকে লাল শাড়ি পরলে এরকম টুকটুকে বউ লাগে। রিদানের মুখে বউ ডাক শুনে হিয়ার খুব পছন্দ। কি সুন্দর একটা ডাক, কত মায়া আর অধিকার মিশ্রিত এটা। হিয়া হেসে নিজের হাত দিয়ে চোখের কাজল দিয়ে রিদানের গলার কাছে একটা ফোঁটা দিয়ে দেয়, আর বলে, আর আমার জামাইকে যে এত সুন্দর লাগছে সেটা কি হবে? তাই ভালো করে নজর ফোঁটা দিয়ে দিলাম, যেন আমি ছাড়া অন্য কারো কোনো নজর না লাগে। একটা কথা মনে রাখবেন, আপনি শুধু আমার, ঠিক আছে? হিয়া বাচ্চামি কাণ্ড দেখে রিদান হাসে। তার বউটা সবসময় বাচ্চা হয়ে থাকবে, আর রিদান কখনো হিয়াকে ছেড়ে অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না। তবুও তার বউয়ের এই পজিটিভনেস খারাপ লাগে না তার। রিদান আর হিয়া রুম থেকে বাহির হয়ে চলে যায়। পিকু, আবির, তানিয়া রেডি হয়ে নিচে আসে। হিয়াকে দেখে তানিয়া বলে, দেখেছো কি সুন্দর লাগছে হিয়াকে লাল শাড়িতে, কি দারুণ মানিয়েছে ওকে। হৃদয় চৌধুরীর পছন্দ সবসময় সুন্দর, সো তার পছন্দের মানুষ সবসময় সুন্দর হবেই। রিদানের কথা শুনে আবির বলে, বাহ শালাবাবু, দেখি বেশ রোমান্টিক হয়ে গেছে। আগে তো কখনো মেয়ের দিকে তাকাতো না, আর এখন কবির সাহিত্যিকের মতো কথা শিখে গেছে। প্রেমে পড়লে কত কিছু শিখতে হয় মানুষের। আবিরের কথা শুনে তানিয়া বলে, খুব হেসে কথাটা বলেছো, ভাই তো বিয়ের পর রোমান্টিক হয়েছে, তুমি তো তাই হওনি। আর রোমান্টিক কথা, সেটা তো তুমি কখনো বলতে পারো না, যত সব। আচ্ছা, আমি রোমান্টিক না তাই না? রোমান্টিক হতে হলে বউকে দরকার। তোমার এই হিটলার বাপের জন্য বউকে তো কাছে পায় না, 3 মাসে একবারে আসি দেশে। রোমান্টিকতা কোথা থেকে দেখবো শুনি? তুমি আমার বাবাকে হিটলার বললে? আবির আর তানিয়া ঝগড়া শুরু করে দিল। হিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ঝগড়া দেখছে। কি সুন্দর খুনসুটি আর ঝগড়া করছে। আচ্ছা, ভবিষ্যতে হিয়া রিতানও কি ঝগড়া করবে এরকম? হিয়া কি জিততে পারবে ঝগড়া করে ওর সাথে? কিন্তু রিতানের সব গুণ হিয়ার ভালো লাগে, তাহলে ঝগড়া কি নিয়ে করবে?
রিদান ওদের ঝগড়ায় বিরক্ত হয়। কি শুরু করলো দুজনেই? এমনি সময় চলে যাচ্ছে, আবার বিকেল দিকে বাড়ি ফিরতে হবে, তাই তাড়াতাড়ি যেতে হবে। পিকু গাড়িতে বসে গেম খেলছে। তার বাবা মায়ের ঝগড়া দেখার কোনো ইচ্ছে নেই। রিদান এবার বিরক্ত হয়ে বলে, আচ্ছা তোর আগে এখন ঝগড়া করে সারাদিন নিবি? পাহাড়ে যেতে হবে তো, এমনি দেরি হয়ে যাচ্ছে, পরে আবার ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। রিদানের কথা শুনে আবির আর তানিয়া থেমে যায়। সত্যি, ঝগড়া করলে পরে দেরি হয়ে যাবে। তানিয়া গিয়ে গাড়িতে বসে পড়ে। রিদান ড্রাইভ করবে আর হিয়া ওর সামনে সিটে বসে রয়েছে। গাড়ি ছেড়ে দিল। অনেকটা সময় পার হয়ে গেছে। হিয়া বাইরের জানলা দিয়ে বাইরে দেখছে। কি সুন্দর পরিবেশ। রিদান ড্রাইভ করার ফাঁকে ফাঁকে নিচের বউকে দেখে, কিন্তু হঠাৎ হিয়াকে কেউ শক্ত করে ধরে ফেলে। হিয়া খুব ভালো করে এই হাতটা কার, কিন্তু মনে পড়ে তানিয়া আর আবিরও আছে গাড়িতে। তাই পেছনে ফিরে দেখে উমা, ওরা সবাই ঘুমিয়ে পড়েছে। আর পিকু খুব মনোযোগ সহকারে কি যেন করছে। তবুও হিয়া হাত সরিয়ে নিতে রিদানকে বলে, কিন্তু রিদান শোনে না। হিয়া তবুও হাত সরিয়ে নেয়, কিন্তু পিকুকে কিছু মনোযোগ সহকারে করতে দেখে রিদান জিজ্ঞেস করে, আচ্ছা পিকু, তুমি এত মনোযোগ দিয়ে ফোনে কি করো? কেন মামা, তোমার কি একাই শুধু বউয়ের হাত ধরতে ইচ্ছে করে? আমার করে না? তাই আমিও আমার গার্লফ্রেন্ডের সাথে মেসেজে কথা বলছি। হিয়া ওদের কথা শুনেই কি বলবে। বাবা ঠিক বলে, এরা মামা ভাগ্নি দুইজনে একরকম। হিয়া আবার জানলা দিয়ে বাইরে দেখতে থাকে, কিন্তু পাহাড়ের রাস্তা যত কাছে কাছে আসছে তত রিদানের হাত পা কাঁপতে শুরু করছে। এক অজানা ভয় ওকে ঘিরে ধরেছে। এই রাস্তায় সে আগে এসেছে, কিন্তু সেই দিনের ঘটনা রিদানের মনে পড়তে গা শিউরে উঠছে। তানিয়া আর আবির একটু আগে ঘুম থেকে উঠে পড়ে। হিয়া তাদের সাথে কথা বলছে। হিয়া হঠাৎ খেয়াল করে রিদানের কপালে বিন্দু বিন্দু খাম জমেছে। ওর হাত পা কাঁপছে। বিষয়টা হিয়ার কাছে নর্মাল মনে হলো না। হিয়া জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার, এমন কেন করছেন আপনি? রিদান, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো? হুম, আমি ঠিক আছে, কিন্তু আবির ভাই, তুমি বেড়াতে যাবার জন্য এই জয়ন্তী পাহাড় ঠিক করেছো, যেটা বলো নাই কেন আমাকে? এই পাহাড় ছাড়া কি অন্য কোনো বেড়ানোর জায়গা ছিল না? আসলে এই জায়গাটা বেশ সুন্দর আর বাড়ির কাছে, তাই ঠিক করছি। কোনো সমস্যা কোনো? না সমস্যা না, আসলে আমার শরীর ভালো লাগছে না, তাই তুমি ড্রাইভ করো, আমি পেছনে বসি। রিদান এসে পেছনে বসে গেছে, কিন্তু হিয়া এখনো সামনে রয়েছে। হিয়া যদিও রিদানের দিকে ফিরে দেখছে, কিন্তু রিদান চোখ বন্ধ করে রয়েছে, কারণ সে হিয়ার দিকে তাকাতে চায় না। শুধু শুধু মনে মনে ভাবছে, হিয়াকে কি রিদান ঠকাচ্ছে? সত্যি কথাটা কি হিয়াকে বলে দেওয়া দরকার? কিন্তু সত্যি শুনে হিয়া ওকে মেনে নিতে পারবে? যদি ঘৃণা করে তখন? পাহাড়ের যত কাছে আসছে মনে হচ্ছে রিদানের হিয়ার থেকে তত দূরে চলে যাচ্ছে। সত্যি কি হিয়ার ওর সম্পর্ক কোনো ভবিষ্যৎ নাই? কিন্তু রিদান কি বাঁচতে পারবে হিয়াকে ছাড়া? দেখতে পারবে হিয়ার চোখে নিজের জন্য ঘৃণা? পাহাড়ে পৌঁছে যায়, সেখানে কোনো হোটেল ভাড়া নেয় নেই, তবে একটা জায়গা আছে যেখানে অনেক মানুষ বেড়াতে এসে বসে থাকে। তানিয়া একটা ঘাসের উপর পাটি বিছিয়ে সেখানেই জিনিসপত্র রাখছে। হিয়া ওকে সাহায্য করছে, কিন্তু রিদান এখানে নাই। রিদান একদম পাহাড়ের রাস্তার ধারে একটা খাদের উপরে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে পড়ে গেলেই কারো বাঁচার সম্ভব না। এই জায়গা সে চিৎকার সব মনে পড়ে যাচ্ছে রিদানের। মাথার পেছনে ব্যথা করছে তার। হিয়া রিদানকে না দেখতে পেয়ে অনেক খোঁজার পর সে দেখে রিদান একা দাঁড়িয়ে রয়েছে। তাই সেখানে যায় আর বলে, আপনি এখানে কি করেন? পড়ে যাবেন তো। পড়বো না, টেনশন করবেন না, কিন্তু আপনি এখানে? আপনাকে না দেখতে পেয়ে আসলাম এখানে। হিয়া দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এই জায়গাটা তার কাছে অন্যরকম লাগছে। কেমন যেন আপন আপন মনে হচ্ছে। এখানের প্রতিটা বাতাসে তার অপরিচিত মানুষের ছোঁয়া রয়েছে। হিয়া বলে, আচ্ছা, এই জায়গায় আসার পর মনে হচ্ছে কেউ একজন আমার আপন মানুষ এখানে আছে। সে আমার ডাকছে। এত আপন কেন মনে হচ্ছে? কার কথা মনে পড়ছে আপনার হিয়া? আমার মায়ের কথা মনে পড়ছে, কিন্তু মা তো পাহাড় পছন্দ করতো না। আর আম্মু অনেক আমার জীবন থেকে হারিয়ে গেছে অনেক আগে। তবু এক আলাদা অনুভূতি কাজ করছে। মনে হচ্ছে আম্মু আমার আশেপাশেই আছে। রিদানের কানে হিয়ার সব কথা যায় নাই, কিন্তু কারণ সে একটা কথায় মগ্ন রয়েছে। হিয়া বলল তার মায়ের পাহাড় পছন্দ না। সেটা কি করে হতে পারে? রিদান হিয়াকে একটানে নিজের কাছে নিয়ে আসে আর জিজ্ঞেস করে, কি বললেন হিয়া? আপনার মায়ের পাহাড় পছন্দ ছিল না মানে? ছিল না তো। আম্মু পাহাড়ে উঠলে ভয় পেত, কারণ বেশি উচ্চতা আম্মুর পছন্দ না, তাই কখনো পাহাড়ে উঠতো না। আচ্ছা হিয়া, আপনাদের আগে কোনো গাড়ি ছিল, অনেক দামি গাড়ি? না, ছিল না। কেন, কি হয়েছে? রিদান পুরো ঘটনা বুঝতে পারল না।
হিয়ার মা যদি পাহাড় পছন্দ না করে তাহলে সেই দিন কেন, আর ওদের গাড়ি যদি না থাকে তাহলে সেটা কার গাড়ি ছিল? আসল সত্যি কি সেটা রিদান জানে না, এর আড়ালে অন্য কিছু রয়েছে। রিদান কি সত্যিই দোষী? রিদানের এরকম অবাক হওয়ার কারণ হিয়া বুঝতে পারে না। ওর মায়ের পাহাড়ে আসে বা না আসা নিয়ে রিদানের কি যায় আছে? হিয়ার মায়ের কথা শুনলে রিদানের মুখ কেমন যেন হয়ে যায়। যখন মামা বাড়িতে ছিল তখনও এমন হয়েছে। হিয়া বিষয়টা বুঝতে পারে না, তবে রিদানের চিন্তা করা দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? আপনার এমন টেনশন কেন করছেন? আর মায়ের সাথে আপনার টেনশনের কি রিলেশন? এই পাহাড়ে আসার পর থেকেই দেখছি আপনার চেহারার রং পাল্টে গেছে। কি হয়েছে সত্যি করে বলুন না। রিদান একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল, কিন্তু হিয়ার কথা শুনে একটু নর্মাল হয়, কারণ সে চায় না হিয়া কিছু বুঝতে পারুক। আগে নিজে আসল সত্যি জানবে, পরে হিয়াকে বলবে। রিদান বলে, কিছু হয় নাই। কি আর হবে? আসলে পাহাড়ে আসে আমার তো এত পছন্দ না, উঁচুতে আসতে ভয় করে আমার, তাই একটু আনইজি লাগছে। হিয়ার রিদানের কথা বেশি বিশ্বাস হতো না, কিন্তু সত্যি মনে হয় পাহাড়ে উঠলে রিদানের খারাপ লাগে। তাই কথা বাড়ালো না, চুপ করে থাকলো। পাহাড়ের একটা উষ্ণ হাওয়া হেয়ার গাছ হয়ে যাচ্ছে। কি সুন্দর দৃশ্য! একটু দূরে জঙ্গল, গাছপালা দেখা যাচ্ছে। বাতাসে গাছের পাতাগুলো কি সুন্দর লাগছে। যদিও হিয়ার একটু শীত করছে, তবুও সে পরিবেশ উপভোগ করছে। কিন্তু রিদান তার এসব বিষয়ে কোনো খেয়াল নেই। সে গভীর ভাবনায় মগ্ন। হিয়ার সামনে যতই নর্মাল থাকার চেষ্টা করুক, ভেতরে ভেতরে একটা টেনশন কুড়ে কুড়ে খাচ্ছে ওকে। হিয়া রিদানকে এমন করে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হয়। লোকটার মধ্যে রোম্যান্সের নামগন্ধ নাই, আবার ঠিকই রুমে রোমান্টিক পুরুষ সাজবে, কিন্তু কাজের সময় কিচ্ছু না। হিয়া গিয়ে রিদানের মুখের সামনে আঙ্গুলের শব্দ করে আর বিরক্তি দিয়ে বলে, কি হয়েছে আপনার? কখন থেকে এভাবে দাঁড়িয়ে আছেন? কত সুন্দর রোমান্টিক একটা পরিবেশ, কোথায় বউকে জড়িয়ে ধরবেন, একটু রোমান্টিক হবেন, তা না আপনি কবি হয়ে কল্পনার জগতে বিচরণ করছেন। রিদানের ধ্যান ফিরে আসে হিয়ার কথা শুনে। রিদান হাসে। এই প্রথম তার বউ তাকে রোমান্টিক কিছু করতে বলছে। ভাবা যায়, তবে হিয়ার যে শীত করছে সেটা রিদানের চোখে এড়িয়ে যায়নি। তাই রিদানের শরীরে থাকা চাদর দিয়ে হিয়াকে নিজের কাছে দিয়ে সে ঢেকে দেয়। হিয়াও বেশ সুন্দর করে রিদানকে জড়িয়ে ধরে। রিদান বলে, এখানে দাঁড়িয়ে থাকলে আপনার শীত করবে, তাই তানিয়ার কাছে যান। আর এই পাহাড় একটু উঁচু নিচু, তাই পড়ে যেতে পারে, নিজের খেয়াল রাখবেন। না, খেয়াল রাখবো না। আপনি যতক্ষণ আমার সাথে থাকবেন ততক্ষণ নিজের যত্ন নিতে হবে না। কিন্তু যদি একা একা থাকে তাহলে খেয়াল রাখবো, কারণ আমি জানি আমার জামাই থাকতে আমার কোনো বিপদ হতেই পারে না। হিয়ার কথাটা শুনে রিদানের বুকের ভেতর একটা ভয় কাজ করলো। এত বিশ্বাস করে তার হিয়া তাকে, কিন্তু রিদান তো হিয়ার বিশ্বাস রাখতে পারে নাই। ও তো হিয়ার জীবন সমস্যা সৃষ্টি করেছে। রিদান বলে, আচ্ছা হিয়া, কখনো যদি জানতে পারেন আমি আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যার কারণ, বিপদ বয়ে নিয়ে এসেছে আপনার জীবনে, তাহলে কি ছেড়ে দিবেন আমাকে? জড়িয়ে ধরে রাখবেন না আমাকে? সব সময় রাখবো, আর আপনার প্রতি বিশ্বাস সব সময় থাকবে আমার। আমি জানি যাই হোক না কেন আপনি কখনো আমার কষ্টের কারণ হতে পারেন না। আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। হিয়া মুখে ভালোবাসি কথাটা শুনে মনে হলো রিদানের কলিজা ঠান্ডা হয়ে গেছে। তাই রিদান হিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে নিচেও বলে। রিদানের মুখে ভালোবাসি কথাটা শুনে হিয়া অনেক খুশি হয়ে যায়। মনে হলো প্রাণ চুরিয়ে গেছে। কত অপেক্ষা করেছে হিয়া এই কথাটা শোনার জন্য। হিয়া আবেশে জড়িয়ে ধরে, ওর চোখে পানি চলে আসে। অনেক সময় পার হয়ে যায়। রিদান আর হিয়া পাহাড়ে একটু ঘোরাঘুরি করে। যতটা সময় ওরা পাহাড়ে হেঁটেছে রিদান হিয়ার হাত ধরে রেখেছিল। কিন্তু এখন তানিয়াদের কাছে ফিরে যাওয়া উচিত। ওরা হয়তো ওদের জন্য টেনশন করবে। রিদান আর হিয়া তানিয়ার কাছে পৌঁছে যায়। ওরা গিয়ে দেখে আবির আর পিকু মিলে ছবি তুলছে। তানিয়া জিনিস সব গুছিয়ে রেখেছে। হিয়া খারাপ লাগে, তানিয়া সব কাজ একা একা করতে হয়েছে, তাই ওকে সাহায্য করতে থাকে। রান্না সকালে করে নিয়ে এসেছে। যেহেতু ওরা কোনো হোটেল বুক করে নাই, তাই খাবার খাওয়া সম্ভব না। বাড়ি থেকে রান্না করা খাবার বেড়াতে এসে খাওয়া মন্দ লাগে না। সব কাজ শেষে ওরা সবাই মিলে ছবি তুলে নেয়। পরে দুপুর হয়ে গেলে সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন ওরা ঘুরতে যাবে, কিন্তু জিনিসপত্র কোথায় রাখবে তাই সব গাড়িতে রেখে আসে। সবাই মিলে পাহাড়ের একটা কাছে নদী আছে, সেখানে যায়। অনেক মানুষ রয়েছে, তার বোটে এসে উঠে বেড়াচ্ছে। হিয়ারাও বোট ভাড়া করে। তানিয়া আর আবির পিকো একটাই, হিয়া আর রিতান একটাই। হিয়া বোটে উঠতে গেলে রিতান হাত বাড়িয়ে দেয়। হিয়া হাত ধরে উঠে বসে।
বুট ছেড়ে দেয়। কি সুন্দর পানির ঝলমল শব্দ করছে চারপাশে। সত্যি দারুণ আর অদ্ভুত সুন্দর একটা দৃশ্য মনে হচ্ছে। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের ভেতর ওরা অবস্থান করছে। হিয়া বোট দিয়ে নদীর জল দেখছে, হাত বাড়িয়ে ছুঁয়ে দেয়। রিদান হিয়ার কাণ্ড দেখছে। কি সুন্দর হাসি মেয়েটার। সামান্য বিষয় নিয়ে এত খুশি হতে পারে সেটা হিয়াকে দেখলে বুঝতে পারা যায়। হিয়া জল নিয়ে খেলছে। হঠাৎ একটা দুষ্টু বুদ্ধি মাথায় চলে আসে। সে একটু জল রিদানের শরীরে ছুঁড়ে মারে। রিদান কি কম চায়, সেও হিয়ার শরীরে জল ছুঁড়ে মারে। অনেক আনন্দ করে কাটিয়েছে আজকের দিন। সবাই অনেক মজা করেছে, কিন্তু এখন সময় ঘনিয়ে এসেছে, বাড়ি ফিরতে হবে। হিয়া আর একটু থাকার বায়না করলো, কিন্তু সেটা সম্ভব না। অলরেডি অন্ধকার হয়ে যাচ্ছে, আর রাতে দুইজন মেয়ে মানুষ নিয়ে পাহাড়ে থাকা সেফ না। তাই রিদান কোনো কথা না শুনে গাড়ি ছেড়ে দেয়। গাড়ি চলছে, বেশ অন্ধকার চারপাশ। মাগরিবের আজান শোনা যাচ্ছে। হিয়া গাড়ির সামনের আলো দিয়ে রাস্তা দেখছে। রিদান গাড়ি চালাচ্ছে। অল্প সময়ের মধ্যে বাড়ি পৌঁছে যায় সবাই। রিদান নিজের ঘরে যায় আর হিয়া ফ্রেশ হয়ে ঘরে যায়। হিয়া ওয়াশরুমে ঢুকে পড়ে, ফ্রেশ হয়ে উজু করে নামাজ পড়ে। কালকে আবার কোচিং রয়েছে, পড়াশোনা করতে হবে। রেজাল্টের বেশি দেরি নাই। রেজাল্টের পর অ্যাডমিশন টেস্ট, সো কোচিং ভালো চাপ দিচ্ছে। রিদান অফিসের ফাইল চেক করছে, কিন্তু ওর মনে পাহাড়ে হিয়ার কথাটা মনে পড়ে। হিয়ার মা পছন্দ করতো না মানে এটা কি করে সম্ভব? রিদান নিজের ফোন বের করে কাউকে একটা কল দেয়। একজন অপরিচিত মানুষ ফোন ধরে। আগন্তুক বলে, হ্যালো রিদান স্যার, আপনি এতদিন পর। তোমার দরকার আছে, শোনো। একটা মহিলার ছবি তোমার ফোনে পাঠিয়ে দিচ্ছি। ওনার সব খবর আমি চাই। যদিও মহিলা মারা গেছে, তবুও সে কোথায় থাকতো, তার হাজবেন্ড, সন্তান, সব বিষয়ে জানতে চাই। কিন্তু এই মহিলার কথা আপনি আগেও জানতে চেয়েছেন, পরে তো ওর মেয়েকে খুঁজে পেয়েছেন, তারপরও কেন? তারপরে দরকার আছে, এই মহিলা বিষয়ে A to Z সব আমি জানতে চাই। মনে রাখবে, একটা খবরও যেন মিস না হয়। আর রিদান চৌধুরী যদি খুশি হয়ে যায়, তাহলে তার কাজ যে করে তাকেও সে খুশি করে দেয়, কথাটা মাথায় রাখবে। টেনশন করবেন না স্যার, আপনার কাজ হয়ে যাবে, সব তথ্য পেয়ে যাবেন। রিদান ফোন রেখে দেয়। কেন যেন ওর ঘরে মন টিকছে না। সেটাকে দেখতে ইচ্ছে করছে। একটু আগে হিয়ার সাথে কত সময় কাটিয়েছে, তবুও কেন বারবার ওর কথা মনে পড়ে বুঝতে পারে না রিদান। রিদান হিয়ার রুমে গিয়ে দেখে হিয়া খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছে। হিয়াকে বিরক্ত করতে চায় না বলে ওর রুম থেকে চলে আসতে চাইলে হিয়া ওকে ডাক দেয়। হিয়া বলে, আপনি এখানে কি করছেন? কিছু বলবেন? আপনার কি কফি বা চা চাই? না, দরকার নাই। আপনাকে দেখতে ইচ্ছে হলো তাই এসেছি, কিন্তু আপনি এত মনোযোগ সহকারে পড়ছেন তাই বিরক্ত করি নাই। ভালো করে পড়াশোনা করেন। করতে হবে, কারণ আমার জামাই কত কষ্ট করে টাকা দিচ্ছে, তাই পড়াশোনা করতে হবে। ভালো রেজাল্ট করে জামাইয়ের টাকা শোধ করতে হবে। রিদান ওর কথা শুনে হাসে। হিয়ার রুমের ভেতরে ঢুকে আসে। টেবিলের পেছনে গিয়ে হিয়ার মাথায় হাত দিয়ে মেসেজ করতে থাকে। হিয়া একটু শান্তি পায়। আজকে সারাদিন জারিতে বেশ মাথা ব্যথা ধরেছে, তাই ভালো লাগছে। রিদান বলে, আপনার জামাইয়ের কোনো টাকার শোধ চাই না, শুধু চাই তার বউ পড়াশোনা করে ভালো রেজাল্ট করুক। সেইটা নিজের স্বপ্ন পূরণ করবে, সেটা খুব ভালো করে চাই। আপনার খুশি আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। হিয়া, হিয়া রিদানের কথা শুনে হেসে ওঠে। সত্যি সে কতটা ভাগ্যবতী, এরকম একটা ভালো মানুষ তার জীবনে এসেছে। হিয়া পড়তে থাকে। রিদান রুম থেকে চলে যায়। সে চায় না হিয়ার পড়াশোনায় বিরক্ত হোক। হিয়া পড়াশোনা শেষ করে নিচে যায়। সবাইকে খাবার দিয়ে রুমে চলে আসে ঘুমানোর জন্য। রিদান খাবার খেয়ে নিচের রুমে চলে যায়। আজকে বেশি কাজ করবে না, যেহেতু সারাদিন ঘোরাঘুরি করেছে তাই শরীর বেশ টায়ার্ড। কালকে অফিস রয়েছে, তাই ঘুমিয়ে পড়তে হবে তাড়াতাড়ি। রিদান যখন ঘুমানোর জন্য চোখ বন্ধ করে, একটা চিৎকার ওর চোখের সামনে ভেসে আসে। সাথে সাথে ঘুম ভেঙে যায়। চোখ খুলে আশেপাশে দেখে। রিতা বলে, মনে হয় স্বপ্ন ছিল। আমি সে ঘটনা ভুলতে পারি না। রিদানের কাছে ওই কথার কোনো উত্তর নাই। সে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু শুধু সেই গাড়ির কথা মনে পড়ে। রিদান বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে হিয়ার রুমে আসে, কিন্তু হিয়া দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। হিয়াকে বিরক্ত করতে চায় না রিদান, কিন্তু সত্যি ওর ঘুম আসছে না। রিদান দরজায় টোকা দেয় আর বলে, হিয়া, দরজা খোলেন। হিয়া যদিও শুয়ে পড়েছিল, কিন্তু ঘুমিয়ে পড়ে নাই। হঠাৎ রিদানের ডাক শুনে অবাক হয়। এত রাতে কেন এসেছে বুঝতে পারে না, তবে গিয়ে দরজা খুলে দেয় আর ঘুম ঘুম চোখ নিয়ে বলে, আপনি এত রাতে কিছু কি হয়েছে? না, কিছু হয় নাই, ঘুম আসছিল না, তাই আপনার রুমে এসেছি।
আজকে আপনাকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই। হিয়া রিদানের কথা শুনে একটু তাকিয়ে থাকে। কি হলো বিষয়টা? হিয়া সবসময় কি জড়িয়ে ধরে ঘুমোতে চায়? আজকে রিদান নিজ থেকে ওর কাছাকাছি আসতে চাইছে। হিয়া বলে। জি, রুমে আসেন। রিদান রুমে ঢুকে যায়, বিছানায় বসে যায়। হিয়া এসে রিদানের পাশে বসে। লোকটাকে এমন কেন দেখাচ্ছে? পাহাড়ে যাওয়ার পর থেকে এমন কেন লাগছে? হিয়া ওর হাত ধরে বলে। কি হয়েছে আপনার? সকাল থেকে এমন দেখাচ্ছে কেন আপনাকে বলুন তো? ঠিক আছেন আপনি? ঠিক আছে। এক খারাপ স্বপ্ন দেখছিলাম, তাই একটু ঘেমে গেছি। জানেন হিয়া, আমার জীবনে খুব বেশি মানুষের অস্তিত্ব নাই, কারণ যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সেই ছেড়ে চলে যায়। ছোটবেলায় মা ছেড়ে চলে গেছে, সেই সময় নিজেকে খুব কষ্ট করে সামলে রেখেছি। যদি আপনি চলে যান তাহলে সত্যি রিদান চৌধুরী মরে যাবো হিয়া। আই লাভ ইউ হিয়া। রিদানের মরে যাওয়ার কথা হিয়ার কানে পৌঁছায় না। এর আগেই হিয়া ওর মুখ ধরে ফেলে আর বলে। কি বলছেন আপনি? রিদান, এই হিয়া কখনো আপনাকে ছেড়ে যাবে না, সবসময় আপনার পাশে থাকবে। ওকে? ওকে। খুব ঘুম পেয়েছে, কাল অফিস আছে, যেতে হবে। একটু মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেন। রিদানের প্রতি হিয়ার মায়া হয়। হিয়া ওর মাথায় হাত বুলিয়ে দেয় আর রিদান ঘুমিয়ে পড়ে। হিয়া তাকিয়ে দেখে রিদানের দিকে। কি সুন্দর একটা মায়াময় চেহারা। আচ্ছা, কোনো ছেলে কি এত সুন্দর হতে পারে, যার চেহারা দেখে যে কোনো মানুষ প্রেমে পড়ে যেতে বাধ্য হয়? এই কথার উত্তর হিয়ার জানা নাই। তবে এটা জানে ও রিদানকে যদি কেউ একবার ঘুমানোর সময় দেখে তাহলে প্রেমে পড়বেই। কিন্তু এই অধিকার শুধু হিয়ার আছে, আর কারো নেই। সকাল হয়ে যায়। রিদান ঘুম থেকে উঠে নিজেকে হিয়ার কোলে দেখে। কি সুন্দর বেডের সাথে মাথা দিয়ে ঘুমিয়ে রয়েছে। রিদানের মুখে হাসি ফুটে ওঠে। সাথে সাথে সে উঠে গিয়ে হিয়ার মুখে কিস করে। হিয়ার চোখ খুলে যায়। নর্মালি সে খুব সকালে ঘুম থেকে ওঠে, কিন্তু কালকে ঘুমোতে দেরি হয়ে গেছে, তাই উঠতে দেরি হয়। ঘুম থেকে উঠে চোখ খুলে রিদানকে দেখে। কালকে ওর রুমে আসার কথা মনে পড়ে। হিয়া বলে। আপনি উঠেছেন? হ্যাঁ, উঠে পড়েছি। তবে আমি জানতাম না কালকে সারা রাত আমি বউয়ের কোলে ঘুমিয়ে থেকেছি, তাহলে এত সকালে ঘুম থেকে উঠতাম না। আমার কাজ আছে, রান্না করতে হবে, ফ্রেশ হব। একটু থাকেন না, খুব ইচ্ছে করছে আপনাকে দেখতে, আর একটু সময় আপনার পাশে থাকতে। বা মিস্টার রিদান চৌধুরী এত রোমান্টিক কবে থেকে হলো শুনি? রিদান চৌধুরী সবসময় রোমান্টিক ছিল, কিন্তু তার বউ সেটা দেখতে পায়নি। ওহ তাই? আপনি কবে রোমান্টিক ছিলেন? আনরোমান্টিক লোক একটা। আমি যদি রোমান্টিক হই তাহলে আপনি এত সকাল সকাল ঘুম থেকে উঠতে পারতেন না, আর যদি বেশি কিছু করি তাহলে তো 7 দিন রুম থেকে বেরোতে পারবেন না। আপনি কি চান হিয়া 7 দিন ঘরে থাকার মতো কোনো কিছু হোক? সভ্য পুরুষ। পুরুষ মানুষের বউয়ের কাছে অসভ্য হতে হয়, বুঝলেন? নাহলে নিজের বাবার মতো 2 বাচ্চার বাপ হয়ে থেকে যাব। তো আপনি কয়টা বাচ্চার বাপ হতে চান? 11 বাচ্চার বাপ হতে চাই। পুরো ফুটবল টিম দরকার আমার, যদি আপনার অনুমতি থাকে তো। আমি রান্না করতে যাব। হিয়া ঘুম থেকে উঠে পড়ে। রান্নাঘরে যেতে হবে তাকে। সবার জন্য খাবার বানাতে হবে। পিকু স্কুলে যাবে। আবির ভাইয়া রয়েছে, তাই নিচে যায়, কিন্তু দেখে তানিয়া রান্না বসিয়ে দিয়েছে। হিয়া বলে। আরে তানিয়া আপু, তুমি রান্না বসাতে গেলে কেন? আমিই তো করতাম। যারে, এইটা কোনো বিষয় না। তুমি তো আসতে দেরি করেছিলে, তাই আমি রান্না করেছি। প্রায় রান্না শেষ। আসলে কালকে রাতে ঘুমোতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই উঠতে দেরি হয়ে গেছে আমার। হিয়া গিয়ে তানিয়ার সাহায্য করতে থাকে, কিন্তু পিকু স্কুলে যাওয়ার জন্য রেডি হবে, তাই তানিয়াকে ডাকে। তানিয়া বলে। হিয়া, তাহলে তুমি বাকি রান্না করো, আমি পিকুকে রেডি করে দিয়ে আসি। সমস্যা নেই আপু, আর আমি আবির ভাইয়ের জন্য নাস্তা পাঠিয়ে দিব। হিয়া খাবার টেবিলে সাজিয়ে রাখে। এরপর রায়হান চৌধুরী নিচে নেমে আসে, তাকে খাবার দেয়। তানিয়া পিকুকে নিয়ে স্কুল চলে যায়। হিয়া নিচের রুমে চলে আসে। রিতান আজকে অনেক আগে অফিস চলে গেছে। হিয়া খেয়ে যেতে বলে, কিন্তু রিতান মানা করে দেয়। হিয়া তাই ঘরে এসে ফোন নিয়ে রিতানকে ফোন করে। হ্যালো, কোথায় আপনি? কিছু কি খেয়েছেন? রিতান গাড়িতে বসে রয়েছে, কিন্তু হঠাৎ ফোন দেখে হিয়া কল করেছে, তাই রিসিভ করে। নিশ্চয়ই খাবার কথা জিজ্ঞেস করবে, সেটাও জানতো। রিতান বলে। না, এখনো খাইনি, রাস্তা অনেক জ্যাম, পরে খেয়ে নিব। আপনিও খেয়ে নিন। হ্যাঁ, ও আচ্ছা, এই জন্যই বলেছিলাম বাসা থেকে খেয়ে যেতে। এখন অফিসে পৌঁছতে যদি দেরি হয়ে যায় তাহলে এতক্ষণ না খেয়ে থাকতে হবে। আপনি কোনো কথাই শুনতে চান না আমার। ওকে, সরি। এত টেনশন করতে হবে? অফিসে পৌঁছে খাবার খেয়ে নিব। প্রমিজ আর রিদান চৌধুরী সব সময় তার বউয়ের কথা শুনে চলে।
খুব ভালো করে জানি কতটা শুনে চলেন আপনি। এখন তাড়াতাড়ি খাবার খেয়ে নিবেন। আর খেয়ে আমাকে কল করবেন। মনে থাকে যেন। ম্যাডাম মনে থাকবে। রিদান ফোন কেটে দেয়। পরে সত্যি হিয়া রিদানের জন্য অনেক টেনশন করে, কিন্তু আজকে একটা জরুরি কাজ আছে। রিদান অফিসে পৌঁছে যায়, দারোয়ানকে দিয়ে খাবার আনিয়ে নেয়। যখন খাবার খেতে যাবে তখন জাহিদ রুমে আসে আর বলে, কি অবস্থা তোমার রিদান? বিয়ে করার পরও যদি সকালের খাবার বাইরে থেকে নিয়ে এসে খেতে হয়, তাহলে বিয়ে করে লাভ কি? ভাবে কি খাবার দেয় না খেতে? রিদান খাবার খাওয়া রেখে জাহিদের মুখের দিকে তাকায়। সে জানে জাহিদ ইচ্ছে করে কথাটা বলছে, নিজের তো বিয়ে হয় নাই, সেই জন্য রিদানকে খোঁজাতে এসেছে। তাই রিদান বলে, যদি এসব অদ্ভুত কথা বলা বন্ধ হয় তাহলে অফিসের কাজের উপর মনোযোগ দাও। কালকে যে সরকারের পক্ষ থেকে নতুন বিল পাস হয়েছে, এলাকার রাস্তার উন্নয়নের জন্য সেই ফাইল দাও। আর কাকে কাজ করার জন্য নির্ধারিত করবে সেটা ঠিক করো। তুমি না রিদান কেমন জানো? কোথায় একটু ভাবির কথা বলবে, তাহলেই বুঝতে পারবো বিয়ে করার পর জীবন কেমন চলে। তা না করে কাজের বিষয়ে কথা বলছো। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, সারা জীবন কাজ কাজ করা ছাড়া। আমাকে দিয়ে কি হবে না হবে সেটা আমি বুঝে নিব। এখন তাড়াতাড়ি ফাইল নিয়ে আসো। আর আজকে এমপির সাথে মিটিং রয়েছে, রাস্তার কাজের বিষয় টাকার, সো ভালো করে কাজ করো। জাহিদ চলে যায়। এই রিদানের সাথে কথা বলে সে পারবে না। জনাবের চার রাগ দেখা যাবে ধমক দিয়ে জাহিদের কলিজা শুকিয়ে ফেলবে। রিদান নিজের খাবার খাওয়ার বিষয়ে মনোযোগ দেয়, তবে হিয়ার কথা মনে পড়েছে। তাই ফোন বের করে একটা পিক নিয়ে হিয়ার মোবাইলে পাঠিয়ে দেয়, না হলে মেয়েটা আবার টেনশন করবে। রিদান নিজের খাওয়া শেষ করে হিয়া নিচের রুমে গিয়ে পড়তে বসে। মোবাইলে একটা নোটিফিকেশন শব্দ শুনে চেক করে দেখে রিদান পিক দিয়েছে। হিয়া ছবিটা দেখে হেসে ওঠে, তারপরে আবার পড়াশোনা করতে থাকে। রিদান খাবার শেষ করে এমপির সাথে মিটিং করতে তার কার্যালয়ে যায়। প্রায় 2 ঘন্টা মিটিং হয়। একটা রাস্তা করা সহজ কথা না, সেটা টাকা সহ সব বিষয় নিয়ে কথা বলা। এই শহরের এমপি যথেষ্ট ভালো মানুষ আর রিদানকে বেশ পছন্দ করে। রিদান বলে, ওকে স্যার, তাহলে সেটা ঠিক হলো। এবার কাজ পাবে শফিক গ্রুপ। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে আজকে আমি আসি এমপি সাহেব, ইনশাল্লাহ। রিদান এমপির সাথে মিটিং শেষ করে গাড়িতে উঠে পড়ে। অফিসে আবার যেতে হবে। এই কাজের দায়িত্ব শফিক গ্রুপকে দেওয়া হয়েছে। ওদের সাথে কথা বলতে হবে আর বিভিন্ন বিষয় রয়েছে। রিদান যখন এইসব চিন্তা করছিল তখন ওর ফোনে কারো কল আসে। ফোনে নাম্বার দেখে রিদানের মাথা থেকে সব কাজের কথা চলে যায়। এখন অন্য টেনশন মাথায় আসে। রিদান ফোন ধরে বলে, হ্যালো, কি অবস্থা? খবর পেয়েছো কি? অগুন্তুক ফোন ধরে বলে, বিধান স্যার, আপনার কাজ অনেকটা হয়ে গেছে। সেই মহিলার বিষয়ে অল্প খবর পেয়েছি। রিদান কথাটা শুনে খুশি হলো। অনেকদিন পর একটা তৃপ্তির আনন্দ উপলব্ধি করতে পারছে সে। নিজেকে একটা অন্যায়ের চিলখানা থেকে মুক্তি পাওয়ার আভাস সে পাচ্ছে। রিদান বলে, কি খবর? আসল ঘটনা তাড়াতাড়ি খুলে বলো। স্যার, সেই মহিলার নাম দিয়া, তার স্বামীর নাম হাবিব। অনেকদিন আগে মহিলা প্রেম করে বিয়ে করেছিল। হাবিব বেশ বড়লোক ছিল, কিন্তু মহিলা গরিব ছিল। হাবিবের পরিবারে বিয়ে মেনে নেয় নাই, কিন্তু তারা একে অপরের সাথে সংসার করতে থাকে। 2 বছর পর তাদের একটা মেয়ে হয়, তার নাম হিয়া, যার কথা আগেই জিজ্ঞেস করেছিলেন আপনি। পরে মহিলা একটা দুর্ঘটনায় মারা যায়। আচ্ছা, সেই মহিলার বিষয়ে যে জানতে বলেছিলাম, সে পাহাড়ে ভয় পেত নাকি? বা মহিলা যেখানে মারা গেছে সেই জায়গায় পুলিশ কেস তদন্ত করেছে নাকি? স্যার, পুলিশ কেসটা তদন্ত করেছে, তবে ওরা মহিলার পরিবারের সাথে কথা বলেছে। মহিলা ভাই বলেছে ওনার নাকি স্বামীর সাথে তার ডিভোর্স হয়েছিল, তাই হয়তো আত্মহত্যা করেছে। তাই পুলিশ কেস বন্ধ করে দিয়েছে আত্মহত্যা ভেবে। বুঝতে পেরেছি। একটা কাজ করো, তুমি সেই থানার ঠিকানা আমাকে দাও। আর সেই লোক মানে হিয়ার বাবা হাবিরের খোঁজ দাও আমাকে। স্যার, হাবিবের খোঁজ নিয়ে জানতে পেরেছি সে এখন পঙ্গু, কিন্তু কোথায় আছে সেটা জানতে পারিনি। ও, ওর কোনো ছবি রয়েছে তোমার কাছে? জি স্যার, আছে। আমি আপনাকে পাঠিয়ে দেব, কিন্তু এখন আমার ফোনে চার্জ নাই, বিকেলে দেব। তাড়াতাড়ি দাও। আর মনে রাখবে, যদি কাজটা ভালো করে করতে পারো তাহলে এত টাকা দিব যাতে তোমার 14 পুরুষ বসে খেতে পারবে। বিশ্বাস রাখেন, সব খবর আপনি পেয়ে যাবেন। ওকে, বাই। রিদানের মাথায় শুধু এই কথাটাই আসছে। আসল সত্যি কে? আর কে ওই হাবিব? হে আজকে কোচিংয়ে যায়, সেটা শেষ করে বিকেলে বাড়ি ফিরে আসে। বেশ টায়ার্ড সে, তাই একটু ঘুমিয়ে নেয়। পরে বিকেলে ঘুম থেকে উঠে রিদানের রুমের দিকে যায় রিদান খেয়েছে নাকি সেটা জানতে। রিদান অফিস শেষ করে আসে, ওয়াশরুমে যায় গোসল করতে। তখন হিয়ার রুমে ঢোকে, গিয়ে দেখে রিদান ঘরে নাই।
তাই বুঝতে পারে ওয়াশরুমে গেছে। শোরুমের এই দিক ওই দিক দেখতে থাকে। হঠাৎ ফোনে একটু শব্দ হয়। হিয়া গিয়ে দেখে ফোনটা অন করে মেসেঞ্জার যেতে একটা ছবি এসেছে। দেখতে যাবে তখনই পেছন থেকে কেউ একজন ডাক দেয়। হিয়া, হিয়ার ডাকটা শুনে পেছনে ফিরে দেখে রিদান দাঁড়িয়ে রয়েছে। রিদান হিয়ার হাতে ফোন দেখে অবাক হয়। কোথাও কিছু দেখে ফেলে না তো? রিদান বলে, হিয়া আপনি রুমে কি করেন? এমনি আপনার সাথে দেখা করতে এসেছি, কিন্তু আপনি গোসল করতে গিয়েছেন। ও, ফোনে কি করছিলেন আপনি? না, কে যেন একটা ছবি পাঠিয়েছে সেটা। দেখেছেন আপনি? হুম। হিয়া মুখে কথাটা শুনে রিদানের মাথায় আকাশ ভেঙে পড়েছে। হিয়া কি সত্যি ছবিটা দেখে ফেলেছে? তাহলে এখন কি হবে? হিয়া কি রিদানকে ভুল বুঝবে? রিদানকে ছেড়ে কি চলে যাবে? কথাটা মাথায় আসতে রিদানের মনে তাণ্ডব শুরু হয়ে গেল। রিদান জিজ্ঞেস করল, কি দেখেছেন সেই ছবিটা আপনি? মানে কিছু দেখি নাই, ফোন হাতে নিয়েছে, ছবি দেখার আগে আপনি ডাক দিলেন। রিদানের মাথা থেকে চিন্তার ভূত নেমে গেছে। হিয়া কিছু দেখতে পারে, কিন্তু কতদিন ওর থেকে এইসব কিছু লুকিয়ে রাখবে? একদিন না একদিন সত্যি হিয়া জানতে পারবে, তখন কি হবে? কথাটা মনে করতেই রিদান ভয় পায়। হিয়া বুঝতে পারছে না রিদানের কি হয়েছে। মাত্র গোসল শেষ করে এসেছে, তবুও ঘুমে ঘাম লেগে আছে। এর কারণ কি? হিয়া বলে, কি হয়েছে? আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? না, তেমন কিছু হয় নাই। কিন্তু আপনি এখানে কি করেন হিয়া? আসলে দুপুরে খাবার খেয়েছেন নাকি সেটা জিজ্ঞেস করতে এসেছি। আর কফি কি খাবেন? আমি বানিয়ে নিয়ে আসো। এতক্ষণ অফিস করলেন তাই জিজ্ঞেস করলাম। না, দরকার নেই, আমি একটু রেস্ট নিব। আর দুপুরে খাবার খেয়ে নিয়েছি। একটা টেন্ডার ছিল, সেটা নিয়ে সব স্টাফদের সাথে মিটিং ছিল, সেখানে খাবার খেয়েছি। টেনশন করবেন না। রিদান এসে সামনে থাকা একটা চেয়ারে বসে পড়ে। অফিসের কাছে আর এই কেস নিয়ে টেনশনে ওর মাথাটা বেশ ব্যথা করছে। হিয়া দেখে রিদান মাথায় হাত দিয়ে বসে রয়েছে, তাই হিয়া চেয়ারের কাছে যায় আর রিদানের মাথায় হাত দেয় আর বলে, মাথা ব্যথা করছে, টিপে দিব? হিয়া মাথা টিপে দেয়। রিদানের বেশ শান্তি লাগছে, তবে চোখ বদ্ধ হতে সেদিনের ঘটনা মনে পড়ে যায়। রিদান বলে, আচ্ছা হিয়া, আপনার মা কিভাবে মারা গিয়েছিল? রিদানের মুখে কথাটা শুনে হিয়া মাথা টিপা বন্ধ করে দেয়, হাত সরিয়ে নিয়ে বলে, হঠাৎ এসব কথা কেন জিজ্ঞেস করছেন আপনি? কেন জিজ্ঞেস করতে পারি না? আর আপনার বিষয়ে সব জানার অধিকার আমার আছে। আমার মা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। পাহাড়ে গিয়েছিল একটা কাজে, সেখান থেকে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু পুলিশের রিপোর্ট অনুসারে আপনার মা আত্মহত্যা করেছে, আর আপনার মামাও তা বলেছে। তাহলে কি সত্যি আপনার মা সুইসাইড করেছিল? হিয়া রিদানের কথা শুনে বেশ অবাক হয়। ওর মা যে এভাবে মারা গিয়েছে সেটা রিদান কি করে জানলো? আর মামা কি বলেছে পুলিশকে? সেটা তো রিদানের জানার কথা না, তাহলে কি করে জানলো? হিয়া বলে, আপনি এইসব কথা জেনে কি করবেন? রিদান, আমি তো মায়ের বিষয়ে কাউকে কিছু বলিনি। হ্যাঁ, আপনি বলেন নাই, কিন্তু আমি যখন আপনার মামার বাড়ি গিয়েছিলাম তখন একবার দোকানে যাই। সেখানে গ্রামের কিছু লোক বলেছে, তাই জিজ্ঞেস করেছি। রিদানের কথাটা হিয়া বেশি একটা বিশ্বাস হলো না। মনে হলো রিদান মিথ্যে কথা বলছে। তবু নিজেকে শান্ত করলো। এখন এই বিষয় নিয়ে সে ভাবতে চায় না। অতীতকে অতীতের মতো থাকতে দেওয়াই উচিত। আর ওর মায়ের মৃত্যুর কথা মনে করলে ওর বাবার মতো নিকৃষ্ট মানুষের কথা মনে করতে হবে, তাই বাদ দেওয়াই উচিত। হে আবার নিচের হাত তুলে রিদানের মাথা টিপে দিচ্ছে আর বলে, বাদ দিন এইসব বিষয়ে, আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না। রিদান আর কথা বাড়ালো না, তবে মাথা থেকে হিয়া হাত সরিয়ে নিয়ে এসে নিজের গালের উপর রাখে। তারপর হাত দুটোতে চুমু খায় আর বলে, হিয়া জানেন, আমি খুব ছোট ছিলাম যখন আমার মা মারা গিয়েছিল। এরপর থেকে এই জীবনে কখনো কোনো মেয়ে আসে নাই। কিন্তু হঠাৎ করে আপনি কি করে আমার জীবনে এসে এতটা জায়গা করে নিলেন বুঝতে পারি নাই। তবে হিয়া, মা মারা যাওয়ার পর নিজেকে সামলে নিয়েছিলাম। কিন্তু যদি আপনি ছেড়ে চলে যান, বিশ্বাস করুন এই রিদান চৌধুরী বাঁচবে না। এর কথা শেষ হওয়ার আগে হিয়া ওর মুখ চেপে ধরে আর পেছন দিক থেকে সামনে চলে আসে। হিয়া বলে, হিয়া কখনো আপনাকে ছেড়ে যাবে না, সব সময় পাশে থাকবে। রিদান হিয়াকে নিচের কোলে বসিয়ে দেয় আর কপালে চুমু দিয়ে গালে হাত রেখে বলে, আই লাভ ইউ হিয়া। লাভ ইউ টু। রিদান বিছানায় ঘুমিয়ে রয়েছে। হিয়া ওর রুম থেকে চলে আসে নিচের রুমে, এসে ঘুমিয়ে নেয়। বিকেল গড়িয়ে রাত নেমে আসছে। প্রায় শহরের এক মসজিদ থেকে আজানের ধ্বনি শোনা যাচ্ছে। রিদানের ঘুম ভেঙে যায়, চোখ খুলে উঠে বসে। এরপর সেই ছবির কথা মনে পড়ে। চেক করতে ভুলে গেছে ছবিটা দেখার জন্য মেসেঞ্জারে চায়। সেখানে একটা আইডি থেকে ছবি এসেছে। ছবিটা ভালো করে দেখে হাত থেকে ফোন পড়ে যায়।
ভাগ্য ভালো ফোন বিছানায় ছিল, নালে পড়ে যেত, রিদান বলে। হোয়াট? এটা তো হাবিব চাচা, মানে অনিলের চাচা, কিন্তু ওনার ছবি পাঠিয়েছে মানে? হিয়া হাবিব চাচার মেয়ে। নিজের কথার মানে নিচেই মেলাতে পারছে না। রিদান এটা কি করে সম্ভব? হাবিব চাচা অনেক বড় লোক আর হিয়ার পরিবার অনেক গরিব, তাহলে কি করে সম্ভব? এই জন্য কি হিয়ার মাকে মেনে নেয় নাই? আর কোথাও কি হিয়ার ভাইয়ের মৃত্যুর পেছনে হাবিব চাচার হাত রয়েছে? কিন্তু হাবিব চাচা এখন কোথায় আছে? রায়হান চৌধুরী নিজের বসে অফিসের কাজ করছিল। হঠাৎ কারো দরজায় টোকা দেওয়ার শব্দ পেয়ে সেই দিকে তাকিয়ে দেখে রিদান দাঁড়িয়ে রয়েছে দরজায়। রায়হান চৌধুরী নিজের কাজ রেখে বলে, আব্বু বলবো। আসলে হাবিব চাচা এখন কোথায় সেটা একমাত্র রায়হান চৌধুরী বলতে পারবে, কারণ ব্যবসার বিষয়ে সাফার চৌধুরীর সাথে রায়হান চৌধুরীর যোগাযোগ রয়েছে। রিদান ঘরে ঢুকে জিজ্ঞেস করে, আচ্ছা আব্বু, সাফান চাচা আর অনিল, হাবিব চাচা, ওরা কেমন আছে? অনেকদিন ধরে ওরা আমাদের বাড়িতে আসে না, তাই কেমন আছে জিজ্ঞেস করার জন্য এসেছি। রায়হান চৌধুরী একটু অবাক হয় রিদানকে হঠাৎ করে সাফার চৌধুরীর বিষয়ে জানতে চাওয়া নিয়ে। তবু তার ছেলে ভালো কথা বলছে সেটা জেনে অনেক খুশি হয়েছেন, তাই বলে, সাফওয়ানরা অনেকদিন ধরে আমাদের বাড়িতে আসে না। অনিলের মা মারা যাওয়ার পর সে আরেকটা বিয়ে করেছে, এখন বউ বিদেশে থাকে, সেই ঘরে দুটো বাচ্চা আছে। আর অনিল মনে হয় বাংলাদেশে থাকে। আর হাবিব একটা দুর্ঘটনায় কোমায় চলে গেছে। রিদান সব কথা শুনলো, কিন্তু হাবিব কুমায় চলে গেছে সেটা শুনে বেশ অবাক হলো। তার মানে হিয়ার বাবা বেঁচে আছে কিন্তু কুমায়, কিন্তু তা কি করে সম্ভব? রিদান আরো অনেক কথা জিজ্ঞেস করেছে, তবে রায়হান চৌধুরী বেশি কিছু জানে না এই বিষয়ে। রিদান মনে মনে বলে, যদি হাবিব চাচা কোমায় থাকে তাহলে হিয়ার মাকে কে মেরে ফেলেছে? এখানে কি অন্য কোনো কাহিনী আছে? রিদান চৌধুরী, তোকে জানতে হবে সত্যি ঘটনা। রিদানকে এখন কি করতে হবে সেটাও খুব ভালো করেই জানে, তাই রিদান কোনো কিছু না ভেবে হিয়ার রুমে যায়। হিয়া তখন পড়াশোনা করতে থাকে। তবে রিদানকে এই সময় দেখে অবাক হয়, কারণ রিদান নর্মালি হিয়ার পড়াশোনা করার সময় বিরক্ত করে না। হিয়া জিজ্ঞেস করে, আপনি এখানে কোনো কাজ আছে? আচ্ছা, আসলে কালকে আমার আব্বুর এক বন্ধুর বাড়িতে আপনাকে নিয়ে যাব। অনেকদিন হলো ওনার সাথে দেখা হয় না, তাই ঘুরতে যাব। রেডি থাকবেন? কিন্তু কালকে আমার কোচিং আছে, সো সেখানে যেতে হবে। একদিন কোচিং না গেলে তেমন কিছু হয়ে গেছে, যাবে না, সো টেনশন করবেন না। আর বেশি সমস্যা হলে আমি রাব্বির সাথে কথা বলে নিব। হিয়া রিদানের কথা শুনে বেশ অবাক হয়, কারণ রিদান নিজেই হিয়াকে কোচিং মিস করতে বলছে। রিদান হিয়ার পড়াশোনার বিষয়ে কতটা সিরিয়াস সেটা সবাই জানে, তাহলে হঠাৎ করে কারো বাসায় বেড়াতে যাওয়ার জন্য পড়াশোনা বন্ধ রাখবো? হিয়ার কথাটা বেশ অদ্ভুত লাগলো, কিন্তু তবুও রাজি হলো। মনে হয় এই লোকটা অনেক গুরুত্বপূর্ণ। হিয়া হ্যাঁ সম্মতি দিল আর বলে, আচ্ছা ঠিক আছে, কালকে রেডি হয়ে থাকবো। ঠিক আছে, আমি দুপুরে এসে আপনাকে পিক করে নিব। রেডি হয়ে থাকবেন, পড়ুন এখন। রিদান আর কোনো কথা না বলে চলে যায়। ইদানিং রিদানের ব্যবহার হিয়ার মাথার উপর দিয়ে যাচ্ছে। হিয়া বেশ একটু ভেবে আবার বই খুলে পড়াশোনা শুরু করে দেয়। রিদান ঘরের বাইরে যায়। এখন রিদানের মাথায় শুধুই এইসব বিষয় ঘুরছে। হাবিব যদি কোমায় থাকে তাহলে এইসব করেছে কে? আর হিয়ার মাকে কেই খুন করেছে? যদি তিনি পাহাড় পছন্দ না করেন তাহলে এত উঁচু জায়গায় কেন গেলেন? সব ঘটনা রিদানের মাথার উপর দিয়ে যাচ্ছে। রিদান বলে, এইসব ঘটনার উত্তর ওই বাড়িতে গেলে জানা যাবে। আর হিয়াকে নিয়ে যাওয়ার কারণ ওকে এখন সত্যিটা জানতে হবে। রিদান আর হিয়া রুমে যায় না, নিজের কাজে মনোযোগ রাখতে পারছে না। আসলে এইসব কাজের পেছনে কে আছে সেটা ওকে জানতেই হবে, কিন্তু কি করে জানবে? এইসব বিষয় নিয়ে ভাবতে থাকে, আর যার ফলে রাতে ভালো করে ঘুম হয় না। হিয়া পড়াশোনা করে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে নিজের পড়াশোনা শেষ করে রান্না করে যায়। রুটি আর ভাজি করতে থাকে, তবে কিছু পিঠের চাল ভিজিয়ে রাখে, বিকেলে পিঠা তৈরি করবে। শীতকাল চলে এসেছে, শীতের তাপদাহ এই ঘর ভালো করে পড়বে সেটা বোঝা যাচ্ছে। আর শীতে যদি মীর জামাই শ্বশুর বাড়িতে আসে তাকে পিঠা খাওয়ানো গ্রামের নিয়ম। হিয়া যেহেতু গ্রামের মেয়ে তাই সে অনুযায়ী জীবন মেনে চলে। আবির এইবারের জামাই, তাই ওর জন্য পিঠা তৈরি করবে। হিয়া অনেকদিন ধরে পিঠা তৈরি করবে চিন্তা করছিল, কিন্তু সময়ের অভাবে সেটা হয়ে ওঠে নাই, তাই আজকেই করবে। দুপুরে দাওয়াত খেয়ে এসে বিকেলে পিঠা তৈরি করবে। হিয়া নিজের খাবার বানানো শেষ করে রান্নার টেবিলে খাবার সাজিয়ে রাখে। রিদান সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। হিয়াকে পুরো কিন্নিরূপে দেখে একটা মুচকি হাসি দেয়। সত্যি মেয়েটার মধ্যে সব গুণ রয়েছে। নিজের পছন্দ নিয়ে তার এখন গর্ব হয়।
রিদান সত্যিই অনেক ভাগ্যবান যে হিয়ার মতো এত ভালো একটা মেয়েকে বউ হিসেবে পেয়েছে, তাই সে অনেক খুশি। রিদান নেমে এসে বলে, হিয়া রান্না করা শেষ, কিন্তু তানিয়া কোথায়? তানিয়া আপু মনে হয় ঘুম থেকে ওঠেনি, সকালে বেশ শীত করে তো তাই একটু বেশি ঘুমিয়েছে। কিন্তু আপনি এত সকালে রেডি হয়ে কোথায় যাচ্ছেন? অফিসে যাব। আসলে আজকে যেহেতু আব্বুর বন্ধুর বাড়িতে যাব, তাই তাড়াতাড়ি অফিস থেকে এসে পড়তে হবে। আর অফিসে নতুন একটা টেন্ডার এসেছে, তাই কাজ প্রচুর, তাড়াতাড়ি যেতে হবে। রিদানকে খাবার বেড়ে দেয়। রিদান সেটাকে অফিসের জন্য চলে যায়। রিদান গাড়িতে বসে রয়েছে, ওর মাথায় একটা কথা আসে, তাই ফোন বের করে কল দেয়। হ্যালো পুলিশ কমিশনার, আমি ম্যাজিস্ট্রেট রিদান চৌধুরী বলছি। আরে রিদান স্যার, আপনি হঠাৎ করে আমাকে কল দিলেন যে? কোনো দরকার ছিল নাকি? আসলে আমার একটা কাজে আপনার সাহায্য দরকার। আমি একটু পুরনো কেস রিওপেন করতে চাই, তাই যদি আপনি থানায় বলে দিতেন তাহলে ভালো হতো। ও আচ্ছা স্যার, সমস্যা নেই। আর আপনার জন্য কিছু করতে পারা ভাগ্যের বিষয়। এই শহরের উন্নয়নের জন্য আপনি অনেক কাজ করেছেন, তাই আপনার সাহায্য করতে পারলে আমার ভালো লাগবে। থ্যাংক ইউ। আমি আপনাকে কেসের ডিটেলস পাঠিয়ে দিচ্ছি, আপনি রিওপেন করার করেন আর তাড়াতাড়ি করবেন। সিরিয়াসলি আমার জন্য কাজটা গুরুত্বপূর্ণ। ওকে, সমস্যা নেই, আমি দেখছি। আর যে অফিসার এই কাজে দায়িত্ব থাকবে তার নাম্বার আপনাকে দিয়ে দেব। বাই। রিদান বেশ খুশি হয়ে যায়, কেসটা আবার রিওপেন করা যাবে। হিয়া সবাইকে খাবার দিয়ে নিচের রুমে চলে যায়, সেখানে গিয়ে পড়াশোনা করতে থাকে। তবে এখন দিন অনেক ছোট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আচান দিয়ে দেয়। তাই হিয়া গোসল করে নেয়, রেডি হতে হবে, রিদানের সাথে যেতে হবে। রিদান অফিসের কাজ শেষ করে গাড়ি নিয়ে বাড়ি পৌঁছে যায়। যদিও আজকে অনেক কাজ ছিল, তবুও এখন হাবিব চাচার বাড়িতে যাওয়ার অনেক দরকার। হিয়া রেডি হয়ে আয়নার দিকে তাকিয়ে থাকে, সত্যি সুন্দর লাগছে ওকে, কিন্তু যার জন্য এই সাজ সেও তো নাই। রিদান যে কি হয়েছে কয়দিন ধরে হিয়া বুঝতে পারে না, লোকটা কেমন যেন নিরামিষ হয়ে গেছে। হিয়া রেডি হয়ে নিচে নামে, রিদান ওকে মেসেজ দিয়ে আসতে। হিয়া নিচে আসতে রিদান ওর দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। সত্যি মেয়েটা অদ্ভুত সুন্দর, কিন্তু এতদিন নিজের এই ঝামেলার জন্য হিয়ার দিকে নজর দেয় নাই। রিদান হিয়ার কাছে যায় আর ওর চোখের কাজল থেকে একটু নিয়ে চুলের পেছনে টিপ দিয়ে দেয় আর বলে, রিদান চৌধুরীর বউয়ের উপর যেন কারো নজর না লাগে। আচ্ছা, এতদিন কোথায় ছিল আপনার এইসব কথা? যান এখন এখান থেকে, একদম নজর দিবেন না। সমস্যা নেই, আমার নজর লাগলে সমস্যা হবে না। বউটা তো আমার। আমার ডায়লগ আমাকেই দিচ্ছেন? দিচ্ছি, কারণ আমার বউয়ের সবকিছু অনেক সুন্দর। চলুন এখন যাওয়া যাক। রিদান আর হিয়া হেসে গাড়িতে উঠে যায়। তবে সাফানের বাড়ি পৌঁছানোর পর হিয়ার জন্য কেমন লাগছে। এখানে আলাদা একটা শান্তি রয়েছে, যেমন সে পাহাড়ে গিয়ে লেগেছিল। তবে কেন এরকম লাগছে হিয়া বুঝতে পারে না। হিয়া কখনো এখানে আগে আসে নাই। তাহলে রিদান হিয়াকে দেখে বুঝতে পারে ওর মনের অবস্থা, কিন্তু ওরা পৌঁছে গেছে, তাই গাড়ি থেকে নামতে হবে। তাই রিদান বলে, হিয়া, আমরা পৌঁছে গেছি, নামুন গাড়ি থেকে। হুম। রিদান আর হিয়া গাড়ি থেকে নেমে বাড়ির গেট দিয়ে ভেতরে পৌঁছে যায়। একজন কাজের লোক দরজা খুলে দেয়। হিয়ার এই বাড়িটা অনেক পরিচিত লাগছে। রিদান বলে, আমরা সাফান সাহেবের সাথে দেখা করতে এসেছি। কাজের লোক জবাব দেয়। আচ্ছা ঠিক আছে, স্যারকে ডেকে দিচ্ছি। কাজের লোক সাফন সাহেবকে ডাকতে চায় আর হিয়া বাড়িটা দেখতে থাকে। সাফন সাহেব নিচে নেমে আসে, তবে ডাইনিং রুমে কাউকে দেখে বলে ওঠে। তুমি এখানে? সাফন চৌধুরীকে দেখে রিদান বসা থেকে উঠে যায়। বেশ অনেকদিন পর দেখছে সাফন চৌধুরীকে। সে ছোটবেলায় আসতো তাদের বাড়িতে, পরে কাজের চাপে আর আসা হয় নাই। রিদান হাসি মুখে বলে, হাই আঙ্কেল, আমি রিদান, রায়হান চৌধুরীর ছেলে। চিনতে পেরেছেন? সাফন সাহেব রিদানকে দেখে চিনতে পারে, কারণ ওনার মনে বেশ ভালো থাকে। তাছাড়া রিদান এখন ম্যাজিস্ট্রেট, তাই ওকে চেনে। তবে রিদানের সাথে সরাসরি ওনার দেখা খুব কম হয়, এখন হয় নাই বলতে পারেন। সাফন সাহেব বলল, তুমি যে রিদান সেটা ভালো করে জানি। তা ম্যাজিস্ট্রেট সাহেব, এতদিন পরে মনে পড়লো আমাদের কথা। এতদিনে একবারও আসোনি কেন আমাদের বাড়িতে? না মানে আসলে আঙ্কেল, এখান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আপনার বাসার সামনে পড়লো, তাই ভাবলাম দেখা করে যাই। বাই দ্য ওয়ে, মিট মাই ওয়াইফ হিয়া চৌধুরী। সাফর সাহেব রিদানের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখল। মুখটা বেশ মায়াবী, মনে হলো এর আগে দেখেছে, কিন্তু কোথায় দেখেছি সেটা মনে নাই। হিয়াও সাফর সাহেবকে দেখে লোকটাকে এত পরিচিত লাগছে কেন, মনে হচ্ছে একবার হলেও এই লোককে সে দেখেছে, কিন্তু কোথায় দেখেছে। যদিও এই বাড়িতে আসার পর থেকে হিয়া অদ্ভুত ফিলিংস হচ্ছে, মনে হচ্ছে সব ওর পরিচিত। তবে
হিয়া এসব কথা বাদ দিয়ে সাফরন সাহেবের দিকে তাকায় আর বলে। আসসালামু আলাইকুম আঙ্কেল। সাফরন সাহেব হাসি মুখে বলেন। ওয়ালাইকুম আসসালাম। রিদানকে দাঁড়িয়ে থাকতে দেখে সাফরন চৌধুরী বসতে বলে। তারা একে অপরের সাথে কথা বলতে থাকে। শহরের অবস্থা নিয়ে কিন্তু তোর হিয়ার বেশ বোরিং লাগছে। সে শহরের উন্নয়নের কথা কি বুঝবে? সে কি রিদানের মতো ম্যাজিস্ট্রেট নাকি? রিদান কথার ফাঁকে ফাঁকে হিয়াকে দেখছে। মেয়েটা বেশ বিরক্ত ফিল করছে, সেটা বুঝতে পারছে। রিদান সেই শূন্য এইসব করছে, কারণ তাকে নিচের কাজ করতে হবে। রিদান বলে। হিয়া, আপনার কি এখানে থাকতে ভালো লাগছে না? না মানে আসলে আপনারা শহরের উন্নয়ন নিয়ে কথা বলছেন তাই। হিয়া আর কোনো কথা বলে না। সাফরন সাহেব বলে। ও মনে হয় সত্যিই বড় হয়ে যাচ্ছে। তা হিয়া, তুমি পুরো ভারী করে দেখো, তাহলে ভালো লাগবে। উপরে ছাদ রয়েছে, বাগান আছে, যাও ঘুরে আসো। রিদানের কাজ আরো সহজ হয়ে যায়। ও মনে করেছিল হিয়াকে রিদান কিছু বলবে, কিন্তু সাফরন সাহেব আরো আগে বলে দিল। সাফরন সাহেবের কথা শুনে হিয়া আর চোখে তাকিয়ে দেখে রিদানের দিকে। মূলত রিদানের অনুমতি দিতে চায় ও, রিদান সেটা দিয়ে দেয়। যান ঘুরে আসেন। হিয়া উঠে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। রিদান একটা হাসি দিয়ে আবার সাফরন সাহেবের সাথে কথা বলতে থাকে। হিয়া ওপরে গিয়ে দেখতে থাকে, কিন্তু ও আগে ছাদে নাকি রুমগুলো ঘুরতে থাকে। বেশ সুন্দর, কিন্তু একটা রুমে বেশ অনেক নীরবতা, দরজা বন্ধ রয়েছে। হিয়ার কেন যেন ওই রুমের উপর আগ্রহ বেশি হয়ে গেছে। তাই সে যখন দরজা ধাক্কা দেয় তখন খুলে যায়। হিয়া যখন দরজা খুলতে যাবে তখন পেছন থেকে একজন বলে। হিয়া, তুমি এখানে? হিয়া পেছন থেকে কারো ডাকের আওয়াজ শুনে তাকিয়ে দেখে অনিল। অনিলকে দেখে হিয়া বেশ অবাক হয়, কারণ এই বাড়িতে অনিল থাকতে পারে সেটা হিয়া জানতো না। তাই হিয়া জিজ্ঞেস করে। তুমি সেই পেছনের সিটে বসে ঘুমিয়ে থাকা ছেলেটা না? নাম অনিল? আমি অনিল। কিন্তু তুমি এখানে কি করো? সেটা তো আমারও কথা, তুমি এখানে কি করো? বারে, আমার বাড়িতে আমি থাকবো না? এটা তোমার বাড়ি? এটা আমার বাড়ি। আমি সাফরান সাহেবের ছেলে অনিল। আর আমি রিদান চৌধুরীর ওয়াইফ হই, হিয়া চৌধুরী। হিয়ার মুখ থেকে রিদানের ওয়াইফ শুনে অনেক বেশ অবাক হয়। ওয়াইফ মানে হিয়ার বিয়ে হয়ে গেছে সেটাও জানতো না। বেশ অবাক করা বিষয়, কিন্তু অনিল কিছু বলে না। তবে হিয়াকে এই দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলে। তুমি এই রুমে কি করো? এটা আমার আঙ্কেলের রুম। উনি এখন কোমায়। এই রুমে যাওয়ার অনুমতি কারণ নেই, সো এখান থেকে চলে যাও। ও সরি, চলে যাচ্ছি। হিয়া ওপরে সিঁড়ি বেয়ে ছাদে চলে যায়। অনিল কোনো কথা না বলে ওর চাচার রুমে চলে যায়। তবে বাহির থেকে যখন অনিল হিয়ার নাম ধরে ডাক দিয়েছে তখন ওর পুরো ঘটনা মনে পড়ে। অনিল রুমে ঢুকে দেখে কাচের জিনিস ভেঙে আছে, তাই অবাক হয়। রুমে কাচের জিনিস ভেঙে কি করে গেছে? এই রুমে তো বিড়াল আসে নাই, তাহলে কি চাচা ভেঙেছে? কিন্তু সেটা কি করে সম্ভব? উনি তো কোমায়। হিয়া উপরে উঠে ছাদ দেখতে থাকে, কিন্তু অনেক সময় পার হয়ে যায় বলে নিচে নেমে আসে। বিধান সাফানো সাহেবের সাথে কথা বলতে হয়তো বেশ ভালো লাগছে কথা বলতে তার, কিন্তু হিয়া খুব সুন্দর করে নিচে নেমে এসেছে দেখে রিদানের মন খারাপ হয়েছে। হিয়ার কি হাবিবের সাথে দেখা হয় নাই? তাহলে তো হিয়া এত শান্ত হয়ে থাকবে না, কিন্তু রিদান নিজ থেকে কিছু জিজ্ঞেস করতে পারবে না। হিয়া আর রিদানের জন্য খাবার নিয়ে আসা হয়। ওরা একসাথে নাস্তা করে। এরপর দুপুরে খেয়ে বাড়ি থেকে চলে আসে হিয়ার, কিন্তু রিদান এখনো অস্থির। হিয়া কি কিছু জানতে পারেনি সেখানে গিয়ে? রিদান বলে। হিয়া, আপনি সেই বাড়িতে গিয়ে কি কিছু জানতে পেরেছেন? রিদানের এমন অদ্ভুত কথায় হিয়া বেশ অবাক হয়। সে কি জানতে পারবে? কি জানতে পারবে জিজ্ঞেস করে হিয়া। কি জানতে পারবো বাড়ি থেকে? না, তেমন কিছু না। রিদান বুঝতে পারে হিয়া হাবিবের বিষয়ে কোনো কথাই জানতে পারে নাই, তাই ওকে অন্য উপায় ভাবতে হবে। রিদান গাড়িতে কোনো কথা বলে না, চুপচাপ বসে থাকে। হিয়া রিদানের মুখের দিকে খেয়াল করে, অনেক সময় ধরে চুপচাপ, কারণটা বুঝতে পারছে না কি হয়েছে ওনার। বাড়ি ফিরে আসে রিদান, নিচের রুমে চলে আসে। এরপর ফোন বের করে দেখে পুলিশ কমিশনার স্পের নাম্বার পাঠিয়ে দিয়েছে। রিদান ফোন করে। হ্যালো, আমি ম্যাজিস্ট্রেট রিদান চৌধুরী বলছি। হিয়ার মায়ের কেসে যিনি দায়িত্ব পালন করবেন তার কাছে ফোন করে রিদান। উনি ফোন ধরে বলে। জি ম্যাজিস্ট্রেট স্যার বলেন। আসলে পুলিশ কমিশনার স্যার আমাকে ফোন করে কেসের বিষয়ে বলেছেন। স্যার, আমি অলরেডি সেই কেসের কাজ করা শুরু করে দিয়েছি। আশা করি খুব তাড়াতাড়ি সমাধান করতে পারবো। ভেরি গুড। তবে আমি আপনাকে কিছু ডিটেলস দিব। আগে এই কেসকে আত্মহত্যা হিসেবে দেখিয়েছে, কিন্তু আসলে এটা মার্ডার।
এই কেসটা যে মার্ডার তার অনেক প্রমাণ আমার কাছে আছে, সেই সব পাঠিয়ে দিব আপনাকে আমি। ওকে স্যার, আশা করি খুব তাড়াতাড়ি কেস সমাধান হয়ে যাবে। জি ধন্যবাদ। রিদান ফোন রেখে আবার ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় আর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রিদান এখন হিসাব কোচিং যাচ্ছে, যদিও হিয়ার সাথে নেই তার। রিদানের গাড়ি কোচিং পর্যন্ত যাচ্ছে, যদিও এখন কোচিং ছুটি হয়ে গেছে, অনেক ছাত্ররা বেরিয়ে পড়ছে। রিদান গাড়ি থেকে নেমে অপেক্ষা করতে থাকে। ঠিক তখন অনিলের দেখা পায় সে। রিদান অনিলের কাছে যায় আর জিজ্ঞেস করে। কেমন আছো অনি? অনিল হঠাৎ কারো কথা শুনতে পেরে পেছনে তাকিয়ে দেখে রিদান। বাসায় রিদান গিয়েছিল, কিন্তু অনিলের সাথে দেখা হয় নাই, কারণ অনিল সারাটা সময় তার চাচার রুমে থেকেছে। তবে রিদানকে হঠাৎ করে দেখে বলে, ভালো, কিন্তু তুমি কোচিংয়ে এসেছি, আমার একটা সাহায্য লাগবে তোমার থেকে। কি সাহায্য? রিদান অনিলকে সব কথা খুলে বলে। অনিল সব কথা বুঝতে পারে আর ওর বাবার প্রতি রাগ আরো বেড়ে যায়। অনিলের মায়ের মৃত্যুর জন্য ওর বাবা দায়ী ছিল। এরপর উনি বিদেশে গিয়ে বিয়ে করেন, সেখানে ওনার বাচ্চা রয়েছে, কিন্তু দেশে শুধু ব্যবসার জন্য থাকেন। হাবিবের সাথে যা করেছে তার জন্য অনিল নিজের বাবাকে মাফ করবে না। অনিল বলে, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। তাহলে এবার সাফান সাহেবের পতন আর আসল সত্যি সবাই জানতে পারবে। অনিল বাড়ি ফিরে যায়। সে গাড়ি থেকে নেমে সোজা নিজের চাচার রুমে চলে যায়, কিন্তু সেখানে ঢুকে বাড়ির কাছের মহিলাকে বলে যাতে হাবিবকে একটা গাড়িতে তুলতে সাহায্য করে। হাবিবকে হাসপাতালে নিয়ে যাবে চিকিৎসা করাতে। যেহেতু তখন সাফান সাহেব বাড়িতে ছিল না, তাই কাজের লোক আর কথা বলে নাই। হাবিবকে কোমায় থাকা অবস্থায় একটা গাড়িতে তুলে দেয়। রিদান নিচের বাড়ি যায়। ইয়া তখন পিঠা তৈরি করছে আবিরের জন্য। রিদান সোজা রান্নাঘরে ঢুকে যায়। রান্নাঘরে তানিয়াও ছিল। রিদান বলে, হিয়া চলুন আমার সাথে। কিন্তু কোথায় যাব? আগে চলুন, যেতে হবে। রিদান হিয়ার হাত ধরে টেনে নিয়ে যায়। তানিয়া কি হয়েছে জিজ্ঞেস করে, কিন্তু রিদান কোনো কথা বলে না। হিয়াকে নিয়ে বাড়িতে বসিয়ে দেয়। হিয়া বুঝতে পারছে না রিদান এমন কেন করছে, কি হয়েছে। রিদানের গাড়ি একটা হাসপাতালে এসে পৌঁছায়। হিয়া বেশ অবাক হয়, তারও এখানে কেন এসেছে। হিয়া বলে, আমরা হসপিটালে এসেছি কেন? প্রয়োজন আছে, চলুন ভেতরে। হিয়া হাসপাতালের ভেতরে চলে যায়। সেখানে অনিল অপেক্ষা করছে। হিয়া প্রথমে অনিলকে দেখে অবাক হয়। অনিল হাসপাতালে কি করছে সে ভেবে পায় নাই। রিদান হিয়াকে নিয়ে একটা কেবিনের ভেতরে ঢুকে যায়। হিয়া হঠাৎ করে সিটে শুয়ে থাকা একটা লোককে দেখে একবার পিছিয়ে যায়। আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন রিদান? আর এই লোকটাকে আমার সামনে কেন নিয়ে আসলেন? আমি এইখান থেকে চলে যেতে চাই রিদান। কিন্তু আপনি যেতে পারবেন না হিয়া, অনেকদিন ধরে সত্যি লুকিয়ে রেখেছি আপনার থেকে, আর পারবো না। এবার সত্যি ঘটনা জানতে হবে আপনাকে। আমি যা জানি সেটাই সত্যি। আর আপনি কি জানেন এই লোকটা আমার কে হয়? উনি আমার হ্যাঁ জানি, উনি আপনার বাবা হয় হাবিব। আপনি শুধু এইটুকু জানেন যে উনি আমার বাবা, বাট এটা জানেন না যে উনি কি করেছেন আমাদের সাথে। আমার মা পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে এই লোককে বিয়ে করেছিল, কিন্তু এই লোকটা বিয়ের পর থেকে আমার মায়ের উপর নির্যাতন করতো। যখন আমি 7 বছরে ছিলাম তখন উনি আমার মাকে ডিভোর্স দেন, আর সেই জন্য আমার মা আত্মহত্যা করে। কিন্তু আপনি যা জানেন সেটা সত্যি না হিয়া। হাবিব চাচা আপনার মাকে ডিভোর্স দেয় নাই, সব করেছে ওনার বড় ভাই সাফান সাহেব। আসলে আপনার মা আর হাবিব যখন বিয়ে করে সেটা সাফান সাহেব মেনে নিতে পারেনি। সে একটা গরিবের মেয়েকে নিজের ভাইয়ের বউ করতে চায় নাই, কিন্তু তবুও আপনার বাবা পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে আপনার মাকে বিয়ে করে। সাফান সাহেব অনেক চেষ্টা করে যাতে হাবিব চাচা সাফান চাচা অনেক চেষ্টা করে যাতে হাবিব চাচা আপনার মাকে ডিভোর্স দিয়ে দেয়, কিন্তু সেটাই নাই। পরে যখন আপনার বয়স 7 বছর, তখন সম্পত্তির লোভে সাফান সাহেব হাবিব চাচাকে মেরে ফেলতে চায়। রিদান আরো বলে, হাবিবকে উনি কিডন্যাপ করে নিয়ে আসে আর ওনাকে অজ্ঞান হওয়ার ইনজেকশন দেয়। সব সম্পত্তি নিজের নামে লিখে নেয় আর আপনার মাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। তবে আপনার মা আত্মহত্যা করতে চায় নাই, তাই উনি ট্রাক দিয়ে ওনার গাড়ি দুর্ঘটনা করিয়ে মেরে ফেলে। আপনি এসব কি বলছেন? এইসব সত্যি না রিদান? এসব সত্যি। এ দেখুন, পুলিশ আপনার মায়ের কেস তদন্ত করে বের করেছে এসব। হিয়া ভিডিওটা দেখে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তাহলে সত্যি এতদিন নিজের বাবাকে ভুল বুঝেছে। হিয়া বাবা বেঁচে ছিল, কিন্তু হিয়া চিনতে পারে নাই। হিয়া সিটের কাছে গিয়ে নিজের বাবার হাত ধরে কান্না করে দেন। হিয়া বলে, আমায় মাফ করে দাও বাবা, আমি বুঝতে পারিনি তুমি নির্দোষ ছিলে। আই এম সরি বাবা। রিদানের ফোনে একটা কল আসে, পুলিশ কল করেছে। ঠিক আছে, ধন্যবাদ।
রিদান ফোন কেটে দেয়। এখন কান্না করা অবস্থায় হিয়াকে সামলানো বেশি জরুরি। রিদান বলে, হিয়া, যা হয়ে গেছে ভুলে যান। আশা করি সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাবা কি কখনো আমার সাথে কথা বলবে না? হ্যাঁ, অবশ্যই বলবে। একদিন না একদিন উনি নিশ্চয়ই কোমা থেকে বেরিয়ে আসবে। রিদান আর হিয়ার সংসার ভালোই চলতে থাকে। প্রায় 6 মাস কেটে যায়। হিয়ার পরীক্ষার রেজাল্ট দেয়। হিয়া মেডিকেলে অ্যাডমিট হয়। অনিল এখন খুশি। তার বাবা তার মাকে মেরেছে, সে প্রতিশোধ নিতে পেরেছে। রিদান অনেক খুশি হিয়ার জন্য। সেদিন যখন হিয়াকে প্রথম দেখেছিল তখন ওর অ্যাডমিট কার্ডে ওর মায়ের নাম দেখে চিনেছি, কিন্তু আজকে হিয়া ওর সব কিছু হয়ে গেছে। আর তা নিয়ে এখন গর্ভবতী, ডক্টর বলেছে মেয়ে বাবু হবে। আর হিয়ার বাবা এখন আস্তে আস্তে সুস্থ হচ্ছে। আসলে ওষুধের চেয়ে ভালোবাসা বেশি জরুরি। আজকে হিয়ার কলেজে যাবে। রায়হান চৌধুরী রিদান আর হিয়াকে ডাক দেয়। রায়হান চৌধুরী বলে, শোনো রিদান, হিয়া, তোমাদের বিয়েটা তো ভালোভাবে করে হয়নি, কোনো অনুষ্ঠান হয় নাই। তাই আমি চাই আবার তোমাদের বিয়ে দিয়ে বড় অনুষ্ঠান করতে। ঠিক আছে আব্বু, তুমি যা চাও। ওকে ডান। হিয়া গিয়ে রিদানের কানে ফিস ফিস করে বলে, অনেক পালিয়ে থেকেছেন আমার থেকে জামাই সাহেব। বাসর ঘরে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আপনাকে। তাই সেটা সময় বলে দিবে কে বাঁচে কার থেকে। বাই দ্য ওয়ে, আই লাভ ইউ। লাভ ইউ টু জামাই।